সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1351তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ভাই মোহাম্মদ রাকিব হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, স্ত্রী সন্তানকে জীবিত কবর দিতে চায় প্রবাসী। আপনি চিন্তা করতে পারেন, যে প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে সেই স্ত্রী সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য অর্থ উপার্জন করে, সেই পরিবারকেই জীবিত কবর দিয়ে ফেলতে চায়। কিন্তু কেন এটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। লোম রহস্যকর এক বাস্তব জীবনের গল্প। আমি অনুরোধ করব, বিশেষ করে একজন প্রবাসী তার একদিনের কাজ বন্ধ করে হলেও যেন আজকে প্রবাসী রাকিবের জীবনের গল্পটা শুনে। কারণ আপনি যার জন্য টাকা পয়সা ইনকাম করছেন, যার জন্য এত পরিশ্রম করছেন, সেই মানুষটা রাকিবের মতো ছোট্ট বলে আপনার জীবন থেকে চলে যায় কিনা, যার জন্য সতর্ক হওয়ার জন্য এই গল্পটা আপনার শোনা উচিত। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই প্রবাসী রাকিবের জীবনের হৃদয় বিদারক, চাঞ্চল্যকর, করুণ বাস্তব জীবনের গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রাকিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, আমার বাড়ি নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রিক্সা চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সকালে সূর্য মামা উদয় হওয়ার সাথে সাথে রিক্সার প্যাডেলে পা দিয়ে রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরোতো এবং রাতের ওই গুটগুটে অন্ধকারে রিক্সার সিটের নিচে কিছু বাজার নিয়ে বাবা বাড়িতে ফিরে আসতো। শৈশব থেকে আমি দেখে আসছি আমার পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন, আর সেই অভাবের তাড়নায় আমি ছোটোবেলায় পড়াশোনা পর্যন্ত করতে পারিনি। আমি ছাত্র হিসেবে খুব বেশি খারাপ যে ছিলাম তা নয়, আমি মোটামুটি একজন ভালো ছাত্রই ছিলাম। কিন্তু স্কুলে যাওয়ার জন্য খাতা কলম থেকে শুরু করে স্কুলের ড্রেস আপ সহ অনেক কিছুর প্রয়োজন ছিল। আমার বাবা এসব দিতে পারতো না বলে ছোট্ট বয়সে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আমি পড়াশোনা বন্ধ করে দিই এবং পড়াশোনা বন্ধ করে দিলে পরে আমার বাবার সাথে মায়ের সাথে আমি টুকিটাকি পরিবারকে সাহায্য সহযোগিতা করি। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের আলুর চাষ হতো, আর যখনই আলু রোপণ করা মৌসুম আসতো তখন আমার জন্য ঈদের সময় হইতো। 50 টাকার দিন চুক্তিতে আমি সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত মানুষের জমিতে আলুর গাছ রোপণ করতাম এবং আলু উঠাইতাম। এই ধরনের সামান্য কৃষিকাজের সাথে আমি তখন জড়িয়ে পড়ি। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। মোটামুটি বড় হবার পরেও বাবার মতো আমিও একটা সময় রিক্সা চালক হয়ে যাই। আমিও আমাদের এলাকাতে রিক্সা চালাই। আমার আব্বা তখন প্রায় অনেকটাই বৃদ্ধ হয়ে যায়। বাবা তখন আর আগের মতো রিক্সা চালাতে পারে না। ওই সময়টাতে আব্বা বেশিরভাগ সময় বাড়িতে বসে থাকে অথবা চায়ের দোকানে এখানে সেখানে আড্ডা মারে। গোটা পরিবারটা তখন আমার উপরেই চলে আসে। রয়েছে আমার দাদি, অসুস্থ বাবা, অসুস্থ মা এবং ছোট 2টা বোন। সবার খরচ, সবার মুখে আহার জোগানোর জন্য আমি সকাল থেকে রাত অবধি রিক্সা চালাই। এরকম করতে করতে আমার বয়স যে খুব বেশি তা নয়, আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। যদিও আমার বয়স কম, বাট আমি দেখতে শুনতেও অনেকটা বড় হয়ে যাই। উঁচে লম্বা বা শারীরিক গঠন আমার অনেকটা ভালো। একটা পর্যায়ে আমার বাবা মা কী জানি একটা বিষয় নিয়ে প্রচণ্ড রকমের কানাঘুষা করতেছে। কোনো একটা বিষয় নিয়ে তারা কথাবার্তা বলতেছে এবং তাদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে নাকি খুব আলাপ আলোচনা হচ্ছে। তা আমি তো আসলে বুঝি না যে তারা কোন বিষয় নিয়ে কথা বলে বা কোন বিষয় নিয়ে তাদের মাঝে এতটা আলাপ আলোচনা হচ্ছে। এভাবে 1-2 দিন কাটার পরে আমার ছোটো বোন আমাকে বলে, রাকিব ভাইয়া, আব্বা আম্মা তোমার জন্য মেয়ে ঠিক করছে, তোমাকে বিয়ে করাই দিবে। তো বিয়ের কথা শোনার পরে প্রত্যেকটা ছেলে যেরকম হাসি পায়, আমারও ঠিক তেমনি হাসি পাইছে। আমি তখন বললাম যে আমার বাপ মাই আমার জন্য মেয়ে ঠিক করছে আর আমি জানিই না, তো কোন কেরামে কোন নবাব জাতির আমার বিয়ে করে আনবে শুনি। আমার বোন তখন আমাকে বলে, দূরের কোথাও না, আমাদের পার্শ্ববর্তী বাড়ির। আমি বললাম, আমাদের পার্শ্ববর্তী বাড়িতে তো এমন কোনো মানুষ নাই, এমন কোনো মেয়ে নাই যে আমার বাপ মা আমাকে বিয়ে করাতে পারে।
এরকম কোনো মেয়ে তো আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত। তাতে এরকম কোন মেয়েকে আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করাবে বলতো শুনি। আমার বন্ধুখান আমার দিকে তাকিয়ে বলে, ক্যা তুমি চিনো না? আমি বললাম, না চিনি না, বল না তুই আমাকে। আমার বোন বলে জরিনা আপা। আমি বললাম, জরিনা আপা? জরিনা আপা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বাড়ির, মানে আমাদের একই বাড়ির একটা মেয়ে, এবং ওনার বিয়ে হয়, কিন্তু বিয়ে হওয়ার পরে হাজব্যান্ডের সাথে বনিবানা হয় না, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হলে পরে উনি বাড়িতে চলে আসে, যিনি আমার বয়সে অনেক বড়, প্রায় আমার মায়ের বয়সের থেকে উনি একটু কম হবে, মানে আমার বয়সে অনেক সিনিয়র। তা আমি আমার বোনকে বললাম, যা তুই আমার সাথে মজা করতেছিস, দুষ্টামি করতেছিস। আমার বোন বলে, একদম দুষ্টামি করতেছি না, যেটা সত্য সেটাই বলছি। আব্বা আম্মা জরিনা আপাকেই তোমাকে বিয়ে করার জন্য কথাবার্তা বলতেছে। বিশ্বাস করেন, আমার বোনের কথা আমার এক বিন্দু পরিমাণের বিশ্বাস হয় না যে ও আমাকে সত্য কথা বলতেছে। কারণ জরিনাকে, মানে আমার পরিবার আমাকে বিয়ে করাবে, এইটা তো আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। কারণ জরিনা আপা আমার বয়সে অনেক বড়, এত বড় একটা মহিলাকে আমার বাপ মা আমাকে বিয়ে করাবে। উনি আমাকে যথারীতি কোলে নিয়ে হাঁটতে পারবে। উনি যথেষ্ট মোটা, লম্বা এবং খুবই কালো, একদম কালো। হাসি দিল না, দাঁতগুলো দেখলে ভয় লেগে যায়, একে তো কালো, তার উপরে দাঁতগুলো একদম সাদা এবং উঁচা উঁচা। পরে আমি বললাম, আমার বোনরে বলতেছি, তুই মজা করতেছিস, এটা বলে আমি তখন চলে গেলাম। সারাদিন রিক্সা চালাইলাম। রাতের বেলায় ভাত খাওয়ার পরে আমি মারে বললাম, মা তোমার সাথে আমার কিছু কথা আছে, মানে ওটা মারে জিজ্ঞেস করব। মা উল্টা আমারে বলতেছে, তোর সাথে আমার কিছু কথা আছে, খাবার দাবার শেষ করে উঠানে আয়। তো প্রতিদিন আমরা রাতের খাবার শেষ করার পরে উঠানের মধ্যে বসতাম। আমরা তো আর অত বড়লোক ছিলাম না। উঠানের মধ্যে পাটি বিছিয়ে বা মোড়া বিছিয়ে বসে পরিবারের সবাই মিলে একটু গল্প সল্প করতাম। তো সেদিন খাবার দাবার শেষ করে উঠানে গেলাম, দেখলাম যে মা বসে আছে। তা আমি উঠানে গিয়ে বসে মারে বলতেছি, মা বলো তোমার কি কথা। মা আমারে বলে, আমার কথা বাদ দে, আগে তুই তোর কথা বল, তুই কি বলতে চাইছিলি। তাই আমি বললাম, মা তুমি তোমার কথা বলো। মা বলে, না তুই তোর কথা বল। এভাবে মার সাথে আর আমার সাথে তখন কথা কাটাকাটি হচ্ছে। একটা পর্যায়ে আমি তখন মাকে বললাম যে, মা আসলে আমি বলতে চাচ্ছিলাম আমার বোনের কথা। আমার ছোট বোন বলতেছে, তুমি নাকি ওই জরিনার সাথে আমার বিয়ে ঠিক করছো, এটা কি সত্যি? এটা বলে আমি একটা হাসি দিয়ে দিছি। হাসি দেওয়ার পরে মা আমারে বলে, তুই হাসতেছিস কেন? আমি বললাম, এরকম কথা শুনলে তো যে কারো হাসি আসবে, তাই না? আমার মায়ের বয়সী একটা মহিলার সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো, আর এটা কি কোনোদিনও সম্ভব? আর জরিনা আপা, আমার মা বলে, তোর বোন যেটা বলছে এটা ঠিকই, আমরা কোনো মিথ্যা কথা বলি না, তোর বোনও মিথ্যা বলে নাই, পাশের বাড়ি জরিনার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। মায়ের মুখেটা শোনার পরে না, মানে মুহূর্তের মধ্যে মনে হলো আমার মাথায় বিশাল আসমানটা ভেঙে পড়েছে। মা এটা কী বললো আমাকে? জরিনা আপার মতো একটা মানে মহিলাকে, মধ্যবয়স্ক একটা মহিলাকে আমার বিয়ে করতে হবে, এইটা তো আমি কোনোদিন স্বপ্নও চিন্তা করি নাই। এইটা তো আমার কোনোদিনও চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। আমি তখন আমার মাকে বললাম, মা তুমি যা বলতেছো ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলতেছো, নাকি মুখ থেকে যা আসতেছে তুমি তাই বলতেছো? আমার মা বলে, আমি ভেবে চিন্তেই বলতেছি। আমি ভেবে চিন্তেই বলতেছি যে তুই কি জরিনাকে বিয়ে করবি। আমি বললাম, মা তুমি এটা কী বলতেছো? উনি আমার বয়সে এত বড়, উনি হিসাব করতে গেলে তোমার বয়সী, আর আমি তোমার বয়সে একটা মহিলাকে বিয়ে করব, এটা কিভাবে সম্ভব? আমার মা বলে, কিভাবে সম্ভব তা তো আমি জানি না, তোর আব্বা জরিনার সাথে তোর বিয়ের কথাবার্তা বলে আসছে। জরিনার বাবা নাকি বলছে তুই তো রিক্সা চালাস, এবং রিক্সা চালিয়ে তোর অনেক কষ্ট হয়, তোর একটা সিএনজি কিনে দিবে। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? একটা সিএনজির লোভে আমি জরিনাকে বিয়ে করব? এইটাও আমার কোনোদিনও হতে পারে না। আমি প্রয়োজনে সারা জীবন রিক্সা চালায় যাব, তারপরেও আমি কখনোই জরিনাকে বিয়ে করবো না। ওর বাবা আমাকে রিক্সা কিনে দিবে, তাতে কী হয়েছে? ওর বাবা আমাকে রিক্সা, মানে আমাকে সিএনজি কিনে দেবে, তাতে কী হয়েছে? আমাকে কিনে দেখ সিএনজি, তাতেও আমি জরিনাকে বিয়ে করব না। আমার মা বলতেছে, তোর বাবা মোটামুটি পাকা কথা দিয়ে ফেলছে। আমি বললাম, বাবা পাকা কথা দিলে বাবা বিয়ে করুক গা, আমি করতে পারবো না। এই কথা বলে আমি তখন রাগারাগি করতে শুরু করছি। ঘরে আর আসি না, রাত্রেবেলায় রিক্সা চালাই, রাতেই গ্যারেজে শুয়ে থাকি। প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল, এবং 3 দিন পরে একদিন রাত্রেবেলা আমি গ্যারেজেই শুয়ে আছি, মানে রিক্সা জমা দিয়ে গ্যারেজেই ঘুমাই। তো মা তখন ওই দিন রাত্রেবেলায় গ্যারেজে গেছে। রাত্র প্রায় 9টা, সাড়ে 9টার মতো বাজে। রিক্সা জমা দিয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমাইতে গেছি। মা তখন গ্যারেজে গিয়ে আমাদের গ্যারেজের আরেকটা ছেলেরে নিয়ে তখন আমার ডাকতেছে। তো ডাকতেছে পর আমি ঘুম থেকে উঠছি, উঠে মারে বললাম, মানে শোয়া থেকে উঠছি, উঠে মারে বললাম যে, মা তুমি এখানে কেন আসছো এত রাতের বেলায়? মা বলে, তোর সাথে আমার কথা আছে। আমি বললাম, না তোমার সাথে আমার কোনো কথা নাই, যা কথা তা হয়েই গেছে, আমি আর বাড়িতে যাব না, আমি এই পরিবারের সন্তান না। ঠিক এমন সময় মা তখন কান্না করে দিচ্ছে, এবং কান্না করে আমার হাতটা ধরে বলতেছে, তুই এগুলো কী বলতেছিস? আমি বললাম, হ্যাঁ আমি যা বলতেছি আমি ঠিকই বলতেছি। সত্যি যদি আমি তোমার সন্তান হতাম, তাহলে তোমার বয়সে একটা মহিলাকে তুমি আমাকে বিয়ে করাতে পারতাম। এইটা তুমি কেমন করে করলা বলো?
আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলে, রাকিব রে, গরিবের ঘরে জন্ম নিলে অনেক কিছুই হজম করতে হয়। গরিবের ঘরে জন্মালে, মধ্যবিত্ত পরিবারের ঘরে জন্মালে অনেক স্বপ্নকেই গলা টিপে হত্যা করতে হয়। দেখ, তোর 2টা যুবতী বোন আছে, তাদেরও বিয়ের বয়স হয়ে গেছে। তোর ঘরে অসুস্থ দাদি, তোর বাবা আগের মতো রিক্সা চালাতে পারে না, আমারও শরীর আগের মতো আর চলে না। বাপরে, তুই রিক্সা চালাস, রিক্সা চালিয়ে তোর যুবতী 2টা বোনকে তুই কিভাবে বিয়ে দিবি বল? আর এছাড়া প্রতিদিন তোর দাদির কত ওষুধ লাগতেছে। একদিন যদি তুই রিক্সা চালাতে না যাস, পরের দিন আমাদের চুলায় আগুন জ্বলে না রে বাবা। যার জন্য তোর বাপ আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা জরিনাকে তোকে বিয়ে করাবো। জরিনার সাথে তুই সংসার করবি, জরিনার সাথে তুই ভালো থাকবি, তার জন্য নয়। জরিনাকে বিয়ে করলে পরে জরিনার বাবা বলেছে তোকে একটা সিএনজি কিনে দিবে, আর এই সিএনজি চালিয়ে তুই যে টাকা ইনকাম করবি তা দিয়ে আমাদের পরিবারটা রাতারাতি পাল্টে যাবে। শুধু তাই নয়, তোর যে যুবতী ছোট 2টা বোন আছে এদেরকে বিয়ে দিতে পারবি। বাবারে, রিক্সা চালিয়ে তোর 2 বোনকে বিয়ে দিতে পারবি না বাবা। আমার কথাটা একটাবারের জন্য শোন। তোর নিজের স্বপ্নগুলোকে কোরবানি দিয়ে এই ত্যাগটা স্বীকার করে হলেও তুই পরিবারের মুখের দিকে তাকা। তুই একজন মানুষ না হয় তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা মানুষকে বিয়ে করলি, এতে তোর গোটা পরিবারটা পাল্টে গেল। তোর যুবতী 2টা বোনের বিয়ে হলো, তোর বাবার ওষুধের টাকা হলো, তোর দাদি পৃথিবীতে আরও কয়টা দিন বেঁচে থাকলো। তুই কি পারবি না এটা করতে? মায়ের মুখের দিকে তাকিয়ে তখন মনে হলো এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় একটা অভিশাপ। তারপরও চোখের পানিগুলো মুছতে মারে বললাম, মাগো, যদি সত্যি আমি একজনের ত্যাগের কারণে গোটা পরিবারটা পাল্টে যাই গো মা, আমার কোনো দুঃখ নাই মা, তুমি সব কিছু ঠিকঠাক করো, আমি জরিনাকে বিয়ে করব। এরপরে আমার মা তখন আমার আব্বার সাথে ফুল অ্যান্ড ফাইনাল কথা বলে। সেখান থেকে গিয়ে আমার মা আব্বার সাথে ফাইনাল কথা বলে এবং বলার পরে আমি আবারও বাড়িতে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। তো বাজারে ঘাটে আমার যা এলাকার পোলাপাইন অনেকেই দেখলে সবাই বলে, কিরে তুই বলে জরিনারে বিয়ে করবি? মানে আমি নাকি জরিনাকে বিয়ে করব এটা বললে পরেই না, মানে আমি আর কথা বলতে পারি না, মানে লজ্জা আমার মাথার নিচু হয়ে যায় যে আমি আসলেই জরিনাকে বিয়ে করব, মানে জরিনা আমার বউ হবে, মানে আমি জরিনাকে বিয়ে করব, এটা আমি আসলে কোনোভাবেই মানতে পারতেছি না। এরপরও কি করব, ওই যে ছোট ঘরের যুবতী 2টা বোন আছে, মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, দাদি আছে, এবং জরিনাকে বিয়ে করলে জরিনার বাবা আমাকে একটা সিএনজি কিনে দিবে। আর একটা সিএনজি যদি আমার নিজের থাকে আমি দিন 700-800 টাকা ইনকাম করতে পারবো। আর প্রতিদিন যদি 700-800 টাকা আমি ইনকাম করতে পারি, রাতারাতি আমার জীবনটাই পাল্টে যাবে। এই পরিকল্পনা আর এই চিন্তাভাবনা করেই আমি তখন রাজি হয়ে গেলাম। এবং রাজি হওয়ার কিছুদিন পরেই তখন এই মধ্যবয়স্ক জরিনার সাথে ধুমধাম করে আনন্দ ফুর্তি উল্লাস করেই আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে জরিনাকে নিয়ে আমি বাসর ঘরে গেলাম। ভাই আপনাকে কি বলবো, লজ্জার কথা, ওনার সামনে যাওয়ার পরে ওনার গায়ে হাত দেওয়া বা ওনার দিকে তাকাইতে আমার ইচ্ছা করতেছে না। এবং যাই হোক, রাতে ওনার সাথে ঘুমিয়ে পড়ি এবং উনি যখন ঘুমায় আমি ওনাকে ছোট করে বলি না, যা সত্য শুধু বাস্তবতার জন্যই আমি কথাগুলো বলি। আমার কাছে মনে হয় গরু জবাই করলায় গরুটাকে যখন জবাই করা হয়, গরু যেরকম ঘটঘট ঘটঘট করে শব্দ করে, ঠিক এইভাবে উনি নাক ডাকে। ওনার নাক ডাকার এত বিশ্রী শব্দ যে কেউ আশেপাশের ঘরেও ঘুমাতে পারবে না। আমি সারাটা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, এই অত্যাচার অবিচার সহ্য করি। তারপরেও 2 দিন ওনার সাথে সংসার করি, এরপরে আবারও সকালবেলা রিক্সা চালাতে বেরিয়ে যাই। এভাবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেল। ওনার সাথে আমাদের বিয়ে হলো, ওনার সাথে আমার বিয়ে হলো, উনি আমাদের ঘরে থাকতেছে, খাচ্ছে দাচ্ছে, সব কিছুই ঠিক আছে। প্রায় 1.5-2 মাস কেটে যাওয়ার পরে আমার বাবা তখন আস্তে আস্তে জরিনার বাবারে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনারা বললেন যে রাকিবরে একটা গাড়ি কিনে দিবেন, একটা আপনার সিএনজি কিনে দিবেন, কই এই বিষয়ে তো আর কিছু বলতেছেন না। উনি বলে, আরে ভাই দিব আর কি, এত টানা ঘেঁষা করার কি আছে, মাত্র মেয়েটার বিয়ে হলো, এই মেয়েটা তোমার ছেলে সংসার করতে পারবে কি পারবে না আমি তো তাই এখনও জানি না। আগে তোমার ছেলের ঘরে বসুক, আগে তোমার ছেলে সংসার করুক, যদি আমার কাছে মনে হয়েছে আমার মেয়ে তোমার ছেলের সংসার করতে পারবে তাহলে আমি তোমার ছেলেকে একটা সিএনজি কিনে দিব। আমার আব্বা বলে, আপনার সাথে তো আমার এই কথা ছিল না, আপনার সাথে আমার কথা ছিল আপনার মেয়েকে বিয়ে করার পরে আপনি আমার ছেলেকে একটা সিএনজি কিনে দিবেন, এই কথাই তো আপনার সাথে আমার ছিল। আজকে বিয়ে হয়ে গেল, প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেল, আপনি এখন আমাকে বলতেছেন যদি আপনার মেয়ে আমার ছেলে সংসার করতে পারে তো আপনি আমার ছেলেকে সিএনজি কিনে দিবেন। আপনি তো সম্পূর্ণভাবে পাল্টে গেছেন। এবং ইতিমধ্যেই তখনই হচ্ছে জরিনার বাবা তখন গরম হয়ে যায় আমার আব্বার সাথে রেগে মেগে বলতেছে, তার মানে কি আপনি আমার মেয়ের যৌতুক নিয়ে বিয়ে করছেন, আমি কিন্তু এখনই কোর্টে যাব, থানায় মামলা দিব, আপনি যৌতুকের টাকার জন্য আমার সাথে ধমকাধমকি করেন, আপনি আমার কাছে যৌতুকের টাকা চান। আমার আব্বা তখন বিড়ালের মতো চলে আসলো,
দেখতে দেখতে প্রায় 3 থেকে 3.5 মাসের মতো কেটে গেল। আর জরিনার অত্যাচারের কথা তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও আমাকে প্রতিদিন ওর পা টিপায়। আমি সারাটা রাত সারাটা দিন রিক্সা চালায় ঘরে আসি এবং আসলে পরে আমার বলে আমার পা টিপ, আমি ওনার পা টিপে দেওয়া লাগে। এবং যদি পা না টিপে ভাই আমাকে কী পরিমাণের আমার গায়ে হাত তোলে, আমাকে কী পরিমাণের মারে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওনার শরীরে অসুর মতো শক্তি। আমার বাবা মা, আমার 2 বোন, আমার দাদি, আমরা যা খাবার খাই উনি একাই তা খাবার খাইতো। মানে সে একাই সে পরিমাণের খাবার খাইতো। আর ঘরে তো কোনো কাজই করতো না, ঘরের কোনো কাজ উনি ধরতোই না। ঘরের যত কাজ কাম আছে সব কিছু আমার ছোট 2 বোন আর আমার মা, আমার দাদি এরাই করতো, উনি কোনো কাজই ধরতো না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং নিজের মাঝেও আমার একটা অনীহা কাজ করতে শুরু করে যে আসলে এটা আমার সাথে কি হইলো, কি ঘটলো আমার সাথে, এটা এরকম একটা ঘটনা ঘটবে এটা তো কোনোদিন আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। তবে কি আমার ভাগ্য খুবই খারাপ? সত্যি কি আমার সাথে এরকমটাই হবে? মানে একরকম খুব কান্নাকাটি করতে শুরু করি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং সময় যত সামনের দিকে যাচ্ছে জরিনার ঘরে কিন্তু কোনো সন্তানাদিও হয় না। আর সন্তান হবেও বা কেমন করে? সত্যি কথা বলতে লজ্জার বিষয়, ওনার সাথে আমার কোনোদিন শারীরিক সম্পর্ক হয়ই নাই। মানে আমার ওই ধরনের ফিলিংয়ে ওনার প্রতি আসে না। আর এইটা না আসার কারণে উনি আমার গায়ে আরও বেশি হাত তোলে, মানে আমাকে প্রচুর মারে, শুধু এই জিনিসটা হয় না বলে। তো যাই হোক, আমি কি করব, ওনাকে দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তো এরকম করে তখন সময়গুলো কাটতেছে এবং উনি ওনার বাবার কাছে বিচার দিচ্ছে যে আমি ওনার মেয়ের সাথে কোনো শারীরিক সম্পর্ক করি না বা ওনার মেয়ের শরীরে হাত দিই না। এইগুলো সম্ভবত ওনার বাবাকে বলছে। তো ওনার বাবাকে এগুলো বলার পরে ওনার বাবা তখন এই বিষয়গুলো আমার আব্বাকে বলে, মানে আমার শ্বশুর জরিনার বাবা আমার আব্বাকে এই বিষয়গুলো বলে। কি লজ্জার বিষয় ভাই! আমার মা তখন আমাকে এগুলো জিজ্ঞেস করে, মানে মনে হচ্ছে মাটিটা ফেটে যাক, আমি মাটির নিচে ঢুকে যাই। সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে আমি তখন এই জরিনার গায়ে হাত দিতাম, ওনার সাথে শারীরিক সম্পর্ক করতাম, স্বামী স্ত্রীর সম্পর্ক করতাম। কিন্তু কি আর করব বলেন, এরপরও জরিনার বাবা আমাকে সিএনজি কিনে দেয় না। দেখতে দেখতে প্রায় 1টা বছর কেটে গেল, না হলো জরিনার ঘরে কোনো সন্তানাদি, না দিল জরিনার বাবা আমার কোনো সিএনজি কিনে। এই নিয়ে 2 পরিবারের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া হতে থাকে। আমার বাবা প্রতিনিয়ত জরিনার আব্বার সাথে ঝগড়া করে, আপনি বলেছেন আমাকে সিএনজি কিনে দিবেন, আমার ছেলেকে সিএনজি কিনে দিবেন, এখন আপনি সিএনজি দিচ্ছেন না। আর জরিনার বাবা বলে যে তুই আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে যৌতুক চাস, আমি তোর নামে থানায় মামলা দিব। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা সময় জরিনার বাবা ডিরেক্টলি আমার আব্বাকে বলে, আমি তোর ছেলেকে কোনো সিএনজি কিনে দিব না, আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করে নাই, আমার মেয়ের তোর ছেলেকে ভালো লাগে না। যদি তোর ছেলে আমার মেয়ের সাথে সংসার করতে না চায় তাহলে কাবিনের যে 2 লক্ষ টাকা ধার্য করা হয়েছে আমার মেয়েরা কাবিনে 2 লক্ষ টাকা দিয়ে দে এবং সংসার ওখানেই ভেঙে যাক, আমার মেয়ে তোর ছেলে সংসার করবে না। এক সিএনজি কেনার জন্য জরিনাকে আমি বিয়ে করলাম। এখন উল্টো 1 বছর পরে আমার শরীরে বিয়ের কালি মেখে দিয়ে জরিনা আমার সংসার থেকে চলে যাবে। এমনি এমনি যাবে না, কিন্তু তার কাবিনে 2 লক্ষ টাকা সাথে নিয়ে যাবে। এগুলো শোনার পর মনে হলো যেন আমি আর জিন্দা বেঁচে নাই। আমি তখন কান্না করতে করতে একদিন রাতের ওই গুটগুটে অন্ধকারে এই যায় ঝামেলা মারামারি, আমার ছোট 2 বোনের সাথে জরিনার ঝগড়া, মার সাথে জরিনার ঝগড়া, আব্বার সাথে জরিনার বাবার ঝগড়া, পারিবারিক এই কলহর থেকে বাঁচার জন্য আমি একদিন আমাদের এলাকার এক ছেলের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আমি ঢাকায় চলে যাই। কারণ আমি এগুলো নিতে পারতেছিলাম না ভাই, আমি আর কত নিব। ঢাকায় যাই এবং ঢাকায় যাওয়ার পরে ওখানে আমি রিক্সা চালাই। তো ঢাকায় যে 1 দিন 2 দিন 3 দিন করে রিক্সা চালাই এবং ঢাকায় ওরকমভাবে আমি রাস্তাঘাট ভালো করে চিনি না, ভালো রিক্সা চালাতেও পারি না। খুব দুঃখ কষ্ট আর যন্ত্রণার মাঝে তখন সময়গুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি এর মাঝে আবার 3 মাস ঢাকায় থাকি, 3 মাস পর আবার বাড়িতে আসি এবং 3 মাস পরে বাড়িতে আমি যেদিন আসি এর পরের দিনে হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ। সকালবেলা পুলিশ, এবং পুলিশ আসার পরে আমি কোনো রকমের ঘর থেকে পালিয়ে গেছি। ঘর থেকে পালিয়ে যাওয়ার পরে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিছি এবং সেই বাড়িতে আশ্রয় নেওয়ার পরে জানতে পারছি জরিনার বাবা আমার নামে মামলা করছে, যৌতুক মামলা। জরিনার বাবা আমার নামে মামলা করছে যৌতুক মামলা এবং সেই মামলায় পুলিশ আমাকে ধরার জন্য আমাদের বাড়িতে আসছে। পরে আমি এর পরের দিন রাতের বেলায় আমাদের বাড়ি থেকে পালিয়ে যাই। এবার আমি আর চিটংয়ে মানে ঢাকায় যাই না, এবার আমি চিটংয়ে চলে যাই। কারণ ঢাকায় তো আমি কয়েকদিন রিক্সা চালাইছিলাম, বাট ঢাকার রাস্তায় রিক্সা চালানো খুবই কঠিন আর আমি রাস্তাঘাট ওভাবে চিনি না, দেখা যায় ওভাবে টাকা পয়সা ভালো করে ইনকাম করতে পারিও না। যার কারণে চিন্তা করলাম আমি চিটংয়ে চলে যাব। আমাদের এলাকার কিছু পোলাপাইন চিটংয়েও আছে, ওদের সাথে তখন চলে যাই।
চিটংয়ে যাওয়ার পরে আমি তখন আর রিক্সা চালাই না। একজন আমাকে বুদ্ধি দিল, তখন শীতকাল আসতেছিল, মানে শীতের মৌসুম। বললো যে সোয়েটার কোম্পানিতে ভালো বেতন পাওয়া যায়, 9-10 হাজার টাকার মতো বেতন পাওয়া যায়, তা সোয়েটার কোম্পানিতে ঢুকে যা। ওই সময় শীতকাল আসতেছে, মানে এই মৌসুমটা। আমি তখন ভাবলাম আর আমি তখন বললাম যে এটাই ঠিক আছে, তাহলে আমি সোয়েটার কোম্পানিতে ঢুকে যাব। আমি সোয়েটার কোম্পানিতে ঢুকবো এবং সোয়েটার কোম্পানিতে আমি তখন চাকরি করব। পরে আমি আর রিক্সাতে ঢুকলাম না, রিক্সাতে না ঢুকে আমি তখন সোয়েটার কোম্পানিতে ঢুকে গেলাম। তো সোয়েটার কোম্পানিতে তখন কাজ করতেছি। তো আমাদের বাড়িতে মোবাইল ফোন নাই, তখন মোবাইল ফোন অনেক দাম, মোবাইল ফোন অনেক রিয়ার্ড, মানে মোবাইল ফোন চাইলেই কেউ কিনতে পারে না। বাজারে হয়তো 1-2টা মোবাইল ফোন আছে, তাও আবার এন্টিনিয়ার সিস্টেম করে চার্জ দেওয়া যায়, ফোন মানে নেটওয়ার্ক পাওয়া যায়। তো সরাসরি আমাদের এলাকাতে ফোনের নেটওয়ার্ক পায় না। তো আশেপাশে 2-1টা এলাকাতে ফোন দিতাম বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য। তো ফোন দিয়ে জানতে পারতাম যে প্রতিনিয়ত আমাদের বাড়িতে পুলিশ আসে, আমাদের বাড়িতে প্রতিনিয়ত পুলিশ আসে। পুলিশ এসে আমার আব্বাকে একবার ধরে নিয়ে গেছিলো, 2 দিন আমার আব্বাকে জেলে রাখছে, 2 দিন পর আমার আব্বাকে ছেড়ে দিছে। এখন আমার বাবা মা, আমার বোন, আমার দাদি সবাই মিলে জরিনাকে পূজা করতেছে, মানে জরিনা যা বলে তাই শুনে, জরিনার কথায় উঠে বসে। খুব খারাপ একটা অবস্থা আমার পরিবারের। তো আমি তখন আমার আব্বার উপর রাগ করে, আমার আব্বা কেন লোভের বশবর্তী হয়ে জরিনার মতো এমন একটা মেয়েকে আমাকে বিয়ে করালো। আমার নিজের জীবনটা তো নষ্ট করলো, আমার গোটা পরিবারটাকে রাস্তায় বসিয়ে দিল। আমার যে মা নিজের কাজ নিজে করতে পারে না, সেই মেয়ে এখন জরিনার কাজ করা লাগতেছে। কি আর করা, জরিনার বাবার কথাই একটা থানার পুলিশ এসে বলে দিছে, যদি তোমরা জরিনার উপরে কোনো অত্যাচার করো বা ওর সাথে কোনো খারাপই করো, তাহলে প্রত্যেকেই জেলের ঘানি টানতে হবে। যদি জরিনাকে তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা জরিনার কাবিনের টাকা দিয়ে দাও, ওকে ছেড়ে দাও। যাই হোক, আমি তখন চিটংয়ে পড়ে আসি, সোয়েটার কোম্পানিতে চাকরি করি। এভাবে 2 থেকে 3 মাসের মতো সোয়েটার কোম্পানিতে চাকরি করি, এবং 3 মাস পরে তখন সোয়েটার কোম্পানিতে কাজ কমে যায়। আগের মতো আর ইনকাম হয় না, কাজ অনেক কমে যায়। কাজ কমে যাওয়ার পরে আমি তখন টেনশনে পড়ে যাই, কাজ পুরোপুরিভাবে কমে গেছে, আগের মতো আর কোনো কাজ হচ্ছে না। দেন ভাবলাম যে এখন আমি কি করব, কাজ তো আর আগের মতো হয় না, খুব বিপদে পড়ে গেছি। ওই সময়টাতে আমি তখন সোয়েটার কোম্পানিতে বাদ দিয়ে আশেপাশে 2-1টা কোম্পানিতে তখন কাজ খুঁজতে খুঁজতে আরেকটা গার্মেন্টসে চাকরি পাই। যেহেতু দীর্ঘদিন ধরে সোয়েটার কোম্পানিতে কাজ করেছি, সেই অভিজ্ঞতা নিয়ে একটা গার্মেন্টসে তখন চাকরি নেই। তো গার্মেন্টসে চাকরি করতেছি, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। গার্মেন্টসে আমি এবার আমার আইডি কার্ড দিয়েছি, আমার ভোটার আইডি কার্ড, এরপর আমার ঠিকানা যা আছে সব কিছু দিয়েছি, এবং সব কিছু দিয়ে তখন আমি গার্মেন্টসে চাকরি নিই। গার্মেন্টসে কাজ করি, এবং এরকম করতে করতে কিছুদিন পরে, প্রায় 5 থেকে 7 দিন পরে, হঠাৎ করে গার্মেন্টসের একটা মেয়ে, মানে আমাদের গার্মেন্টসে চাকরি করে, ওই আমারে বলতেছে যে একটা ফুল নিয়ে আসছে, এবং ফুলটা আমার কাছে দিয়ে বলতেছে যে রাকিব ভাই, মানে আমাকে বলতেছে যে রাকিব ভাই শুভ জন্মদিন, এরকম করে বলতেছে। তো শুভ জন্মদিন বলার পরে, মানে যখন গার্মেন্টসে চাকরি করতাম না, সব মেয়েগুলোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। যত মেয়েরা ছিল গার্মেন্টসে চাকরি করতো, সবার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক, উঠা বসা, এবং সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমিও দেখতে শুনতে ভালো ছিলাম। যদিও আমি একটা সময় রিক্সা চালাতাম, কিন্তু আমার চোখে মুখে কোনো রিক্সা চালকের ছাপ নেই। মোটামুটি সবাই আমাকে অনেক ভালোভাবেই দেখতো। পরে মেয়েটা আমাকে একটা ফুল দিয়ে বলে যে রাকিব ভাই শুভ জন্মদিন। তাহলে আমি একটু অবাক হয়ে গেলাম, বললাম যে জন্মদিন? কার জন্মদিন? আজকে তোমার জন্মদিন? পরে বলতেছে না, আমার না, আপনার জন্মদিন। মানে আমি আসলেই যে আজ আমার জন্মদিন এটা আমি জানিই না। আসলে সত্যিকার অর্থে আমার জন্ম যে কত সালে হয়েছে বা কত তারিখে হয়েছে এর কোনো ধারণাই আমার নাই। আমার যে ভোটার আইডি কার্ডে আজ আমার জন্মদিন এটা আমি জানিই না। পরে আমি মেয়েটারে বললাম, আজকে কি সত্যি আমার জন্মদিন? মেয়ে তখন একটা হাসি দিয়ে তার ভোটার আইডি কার্ডটা আমাকে দেখালো, বলে দেখেন আজ আপনার জন্মদিন। আমি ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে তখন দেখলাম যে আসলেই আজকে আমার জন্মদিন। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যে পরিবার আমার জন্ম তারিখটা পর্যন্ত মনে রাখেনি। যাই হোক, এরপর আমি ওকে বললাম যে, মেয়েটার নাম ছিল তৃষা। আমি বললাম, তৃষা অনেক ধন্যবাদ তোমাকে। আসলে এরকমভাবে আমার জন্মের পর থেকে কেউ কোনোদিন আমাকে ফুল দিয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি, তুমি জানাইছো, এবং এতে তোমার কাছে অনেকটা ঋণী। পরে বলতেছে, রাকিব ভাই আমি আপনার জন্য বাসা থেকে একটু বিরিয়ানি রান্না করে আনছিলাম, খাবেন? তাই আমি বললাম যে বাসা থেকে বিরিয়ানি রান্না করছো, মানে এইটা কেমন কথা? বল আজকে আপনার জন্মদিন, তো এই জন্য আমি আপনার জন্য একটু বিরিয়ানি রান্না করে আনছি। তো এই মেয়েটার সাথে কিন্তু আমার এরকম কোনো সম্পর্ক না যে কোনো প্রেম আছে, কোনো ভালোবাসা আছে, বা মেয়েটার সাথে আমার কোনো উঠা বসা আছে, এরকমই কিন্তু না। দুজনে একই ফ্লোরে কাজ করি, পাশাপাশি মেশিনে কাজ করি, আমিও অপারেটর, ও অপারেটর, এরকম আর কি। মানে কোনো রকমের গভীর সম্পর্ক যে এরকম কিন্তু না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। তো যখন লাঞ্চ হলো, লাঞ্চ আওয়ারে ও আর আমি একসাথে তখন বিরিয়ানি খাইলাম। তো বিরিয়ানি খাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক তখন থেকে হয়ে যায়। আমার জন্মদিনে উইশ করা, আমার জন্য বিরিয়ানি রান্না করে আনা, এই দুটো বিষয়কে অ্যাড করার পরে ওর প্রতি আমার মানে অনেকটা মায়া বেড়ে যায়, এবং ও আমাকে অনেকটা ভালোভাবে দেখে আর কি।
তো আমরা তখন একসাথে দুজনে ঘুরতাম ফিরতাম, এখানে ওইখানে যাইতাম, এবং দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগে এবং ভালোবাসার সম্পর্ক শুরু হয়। তো আমরা কিন্তু কেউ কাউকে ভালোবাসি বলি নাই, একই ফ্লোরে কাজ করি, একসাথে উঠি বসি, মাঝে মাঝেও আমার জন্য খাবার দাবার নিয়ে আসে, আমরা একসাথে খাই, শুধু এতটুকুই। এর মাঝে ফ্লোরের সবাই মনে করে যে ওর সাথে সম্ভবত আমার কোনো প্রেম আছে। মানে গার্মেন্টসের যারা সুপারভাইজার, ম্যানেজার বা যারা আছে সিনিয়র মহলের, এবং সিকিউরিটি থেকে শুরু করে সবাই মনে করে যে তৃষার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা আছে। তো আমি ওর সাথে এরকম করে মিশি প্রায় দীর্ঘদিন ধরে, ওর সাথে আমার এরকম করে সম্পর্ক থাকে, এবং সম্পর্ক থাকতে থাকতে একদিন আমাকে বলি যে তৃষা, ফ্লোরের সবাই তো মনে করতেছে যে তোমার সাথে আমার প্রেম চলতেছে, এইটাকে তুমি কিভাবে দেখো? আমাকে বলে যে প্রেম চলেও লাভ নাই, আমার মতো মেয়েকে কেউ কখনো ভালোবাসবে না, বিয়েও করবে না। আমি বললাম কেন? তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই আছো, চেহারা অনেক সুন্দর, মায়াবী, তো তোমার মতো মেয়েরে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না কেন বলো? ও আমাকে বলতেছে চাইবে না এই কারণে যে আমি গরিব। আমি বললাম আরে আজব, যারা গরিব তাদের বিয়ে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, আমাকে বিয়ে করবা? এমনি একটা হাসি দিচ্ছে। হাসি দেওয়ার পরে ও কিন্তু আমার লাইফ স্টোরি সম্বন্ধে জানতো, যে আমার দেশে একটা বউ আছে বা আমি একটা বিয়ে করছি, সবই কিন্তু ওকে আমি বলেছিলাম। যখন আমাদের মাঝে ফ্রেন্ডশিপ হয়, বন্ধুত্ব হয়, আমি আমার পার্সোনাল সমস্ত বিষয়গুলো কিন্তু ওর সাথে শেয়ার করি। পরে আমারে বলে আপনি আমার বিয়ে করবেন? তা আমার বিয়ে করলে আপনার বউরে কী করবেন? আপনার বউকে আপনি ছেড়ে দিবেন? আমি বললাম প্রয়োজনে ছেড়ে দিব, আমার দেশের বউকে ছাইরা আমি তোমারে বিয়ে করে গ্রামে নিয়ে যাব। এরকম আমার সাথে হাসাহাসি করে, এমন করতে করতে একটা পর্যায়ে ও তখন রাজি হয়ে যায়, মোটামুটি রিলেশন করার জন্য রাজি হয়। আমরা দুজনেই তখন গভীর প্রেমে মগ্ন থাকি। এই করতে করতে আমি তখন তার বিয়ের প্রস্তাব দিই। ও আমার সাথে প্রেম করে, আমার সাথে ঘুরে ফিরে, আমার জন্য খাবার রান্না করে আনে, প্রতি সপ্তাহে একদিন ছুটির দিন আমার সাথে ঘুরতে বেরোয়, সবই ঠিক আছে, কিন্তু ভাই আমাকে বিয়ে করতে রাজি হয় না। যতভাবেই বিয়ের চাপ দিই, বিয়ের জন্য প্রেশার দিই, ও আমাকে একটা কথাই বলে যে আমি এই সময় বিয়ে করতে পারবো না, আমার এখন বিয়ে করা সম্ভব নয়, আমার বিয়ে করতে হলে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দেন। মানে এইরকম করে আমার কাছ থেকে শুধু সময় চায়। তো আমি বললাম যে তুমি আমার কাছে এরকম সময় কেন চাচ্ছ? মানে বিয়ে করতে হলে তোমাকে সময় কেন দিতে হবে? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এখনই বিয়ে করে ফেলো, আমি তো বিয়ে করার জন্য রাজি। অনেক সময় দেখা যায় যে ছেলেরা রাজি হয় কিন্তু মেয়েরা রাজি না, আর সেই ক্ষেত্রে আমি রাজি, তুমি রাজি হচ্ছ না কেন? আমাকে বলে যে না আমি বিয়ে করবো, আমার একটু সময় লাগবে, এইরকম ওরকম করে এক্সকিউজ দিয়ে আমাকে তখন ঘোরাচ্ছিল। তো ও ঘুরাইতেছে, আমিও ঘুরতেছি, যেমন করে বলতেছে আমি তেমন করেই শুনতেছি। বাট ওর প্রতি কিন্তু আমার প্রচুর ইমোশন কাজ করে, অনেক ভালো লাগা ভালোবাসা কাজ করে, বাট এটা আমাকে বুঝাইতে পারি না। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে একদিন আমাকে বলে আপনি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবেন নাকি মজা করতেছেন? আমি বললাম তৃষা, আজকে এতগুলো দিন তোমার সাথে আমি আছি, আমরা একটা গভীর রিলেশনেও আছি, বাট আজকে তুমি আমার এই কথাগুলো বলতেছ, এটা কি ঠিক বলো? আমি সত্যিই তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে এক বিন্দু পরিমাণের কোনো দুষ্টমি করি নাই, কোনো মজা করি নাই। আমি আমার অন্তঃস্থল থেকে বলছি আমি সত্যিই তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করব। ও তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনার গ্রামে যে বউ আছে ওই বউকে কী করবেন? আমি বললাম একটা মানুষের দুইটা বউ থাকতেই পারে, তুমি আমার একটা বউ আর গ্রামেরও আরেকটা বউ থাকবে, তাতে কি? ও আমাকে বলে আমি জেনে শুনে কোনো সতীনের সংসার করব না। আমি বললাম দেখো, তুমি যদি সতীনের সংসার না করো তাহলে হয়তো আমি তোমাকে পাবো না, কারণ হচ্ছে গ্রামের ওই বউটাকে আমি কখনো ছাড়তে পারবো না। ও আমাকে বলে কেন? গ্রামের বউটাকে অনেক ভালোবাসেন, এই জন্য ছাড়তে পারবেন না? আমি বললাম না না, ভালোবাসি ঠিক বিষয়টা এরকম না। আসলে ওর সাথে আমার কাবিনের যে টাকা হয়েছিল, প্রায় 2 লক্ষ টাকা কাবিনে আমাকে বিয়ে করি, ওকে ছাড়তে হলে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। এই 2 লাখ টাকা তো আমার কাছে নাই, আমি ওকে ছাড়বো কেমন করে বলো? ও তখন আমাকে বলে তার মানে ওকে কাবিনের টাকা দেওয়া লাগবে? আমি বললাম হ্যাঁ, ওই তো কাবিনের টাকার জন্য আমার পরিবারে বসে আছে, আমার মা, আমার বোন, আমার বাবা সবাই ওর জামা কাপড় ধুয়ে দেয়, ওকে নিজ হাতে লোকমা ধরে খাওয়াইয়ে দেয়, তা না হলে থানা থেকে পুলিশ এসে আমার আব্বা আম্মাকে মারতে শুরু করে। ও আমাকে বিয়ে করেছে, হয় ওকে কাবিনের টাকা দিতে হবে, তা না হলে ওর সমস্ত অত্যাচার আমার পরিবার সহ্য করতে হবে। আমাকে তৃষা তখন বলে এটা কোনো কথা? আমি বললাম হ্যাঁ এটাই কথা। এরকম করে আরও 2-3 দিন কেটে যাওয়ার পর একদিন তৃষা হঠাৎ করে বলে আচ্ছা রাকিব, আমি যদি ওই বউটাকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে টাকা দিই তাহলে কি তুমি ওই বউটাকে ছেড়ে দিবা? আমি বললাম তুমি টাকা দিবা? এটা কি আর 1 টাকা 2 টাকার গল্প? এখানে 2 লক্ষ টাকা লাগবে, এত টাকাও বা তুমি কোথায় পাবা? ও আমাকে বলে আমার কাছে টাকা আছে, আমি যদি তোমাকে 2 লক্ষ টাকা দিই তাহলে কি তুমি তোমার গ্রামের বউটাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবা? আমি তখন অপলক দৃষ্টি তোর মুখের দিকে তাকিয়েছি, কি বলে? আমি বললাম তৃষা, তুমি জানো না, তুমি যদি একদিন আমার পরিবারে যাও তুমি নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না।
এই জরিনা আমার আব্বা আম্মা আর আমার ছোট বোনের উপরে কীভাবে যে অত্যাচার করে আমি আল্লাহ ছাড়া কাউকে বোঝাতে পারবো না। তুমি যদি আমাকে 2 লক্ষ টাকা দাও, আমি সত্যি সত্যি জরিনাকে আজকেই ছেড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমাকে বলে আমাকে বিয়ে করার আগে আমি তোমার সাথে আরও কিছু কথা আছে। তো ঠিক আছে, কালকে আমি তোমাকে টাকা দিব, কিন্তু কালকে তুমি ছুটি কাটাবা, আমিও ছুটি নেব, কালকে তুমি আমার বাসায় আসো। ও যে বাসায় থাকতো ওই বাসায় তখন আমাকে যাইতে বলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যে বাসায় থাকো সে বাসা আমি যাব। পরে ওর বাসার মধ্যে আমি গেছি। ওর পরিবারে কে কে আছে সেটা আমি জানি না, তবে আমি এটা জানি ওর বাবা নাই, ওর মা আছে, ওর মা গ্রামে থাকে এবং ওদের বাড়ি হচ্ছে চিটংয়ের ওই দিকে, মানে চিটংয়ের পাশাপাশি কোনো এক জায়গায় আনোয়ারা বলে একটা জায়গা আছে ওইখানের দিকে। তো যাই হোক, এরপরেও আমাকে বলতেছে যে ঠিক আছে তাইলে হচ্ছে তুমি আইসো। পরে ওর বাসায় যাই। পরের দিন বাসায় যাওয়ার পর আমাকে বলতেছে যে তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে, এই কথাগুলো শোনার পরে আমি তোমার হাতে টাকাটা দিব এবং এই টাকাটা নিয়ে তুমি তোমার আগের বউকে ছেড়ে দিবা এবং আমাকে বিয়ে করবা। আমি বললাম তো তোমার কি কথা আছে, আগে আমাকে কথাটা বলো, কথাটা যদি ভালো লাগে তাহলে আমি টাকা নিব, তা না হলে তো আমি টাকা নিব না। এখন তুমি কি আমাকে টাকা দিয়ে সুদ চাইবা? আমাকে বলে না, সুদের বিষয় না, তুমি আমাকে কি মনে করো বলো তো। আমি বললাম কি মনে করবো, আমরা দুজনে এক ফ্লোরে কাজ করি, এক জায়গায় কাজ করি এবং আমি যেটা মনে করি যে আমরা দুজনে ভালো বন্ধু এবং একজন আরেকজনকে এখন ভালোবাসি, আমরা বিয়ে করব, আমরা একসাথে থাকবো, আমরা একটা গুড রিলেশন বিল্ড আপ করবো, আমি শুধু এটাই বুঝি। ও আমাকে বলে এছাড়া আর কি বোঝো? আমি বললাম না, এছাড়া তো আর কোনো কিছু বুঝি না, আমি শুধু এটাই বুঝি। ও আমাকে বলে তুমি কি জানো আমার এর আগে একটা বিয়ে হয়েছে? মানে এটা শুনে একটু অবাক হয়ে গেলাম, যেটা কিন্তু আমি আগে জানতাম না, ও আমাকে আগে কখনো বলেও নাই। আমি বললাম তোমার আগে বিয়ে হয়েছে, তাহলে তো ভালোই হয়েছে, তোমারও একটা বিয়ে হয়েছে, আমারও একটা বিয়ে হয়েছে, আমরা এখন দুজনে সমান হয়ে গেলাম। আগে তো আমি মনে মনে দুঃখ পাইতাম যে আমার বউ আছে, তোমার স্বামী নাই, মানে আমি বিবাহিত, তুমি অবিবাহিত, আমাদের হয়তো ম্যাচ করবে না, বাট এখন তো আমাদের ম্যাচ করবে, সো এটা তো অনেক ভালো। ও তখন আমাকে বলে শুধু তাই নয়, আরেকটা কথা আছে। আমি বললাম আরেকটা কথা কি? ও বলে আমার একটা সন্তানও আছে। তখন একটু অবাক হয়ে গেলাম যে কি বলো, সন্তান আছে? বলে হ্যাঁ, আমার একটা মেয়ে বাবু আছে যার বয়স অনেক কম। আমি বললাম তো এই মেয়েটা কোথায় থাকে? বলে আমার আম্মুর কাছে গ্রামে থাকে। আর মেয়েটার বাবা আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে উনি আমাকে কিছু টাকা দেয়, আমাদের ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে গেলে আমাকে কাবিনের টাকা দেয়। আমার কাছে প্রায় 2,20,000 টাকার মতো আছে, 2.5 লাখ টাকার মতো ছিল। 30,000 টাকা আমার মেয়েটা অসুস্থ হয়েছে, মেয়েটার চিকিৎসা বাবদ চলে গেছে, আর 2,20,000 টাকা আছে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমি আম্মার কাছ থেকে 2 লক্ষ টাকাই নিয়ে তোমাকে দিব, তবে তুমি আমার সব কিছু আগে শোনো, আমার এই মেয়ে সহ তুমি আমাকে মেনে নিতে পারবা কি না। তারপর আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করা, মানে আমি তো তোমাকে ভালোবেসেই ফেলেছি, আর যথারীতি তুমিও আমাকে ভালোবাসো, সুতরাং আমি তোমার মেয়ে নিয়েই তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। আমাকে বলে এরপর আবার আমাকে ছেড়ে দিবে না তো আমার টাকা নিয়ে? আমি বললাম যে আরে না, ও বলেছে নোয়াখালীর ছেলেগুলো অনেক ডিয়ারিং হয়, অনেক খারাপ হয়, তো পরে যদি তুমি আমাকে ছেড়ে দাও। আমি বললাম দেখো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার মেয়েকে মানে তোমাকে বিয়ে করব এবং তোমার মেয়ের আমি সম্পূর্ণ দায়িত্ব নিব। ও বলো আচ্ছা ঠিক আছে, যদি এইটা করতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তো এরপরে আমাদের দুজনের মাঝে কথাবার্তা হওয়ার পর একদিন ওর মায়ের কাছে আমাকে নিয়ে গেল। ওর মেয়েটার বয়স কিন্তু খুব বেশি না, সবে মাত্র মায়ের দুধ ছাড়া হয়েছে, এমন একটা অবস্থা। তা এইরকম একটা দুধের বাচ্চারে রেখে ও কেমনি মানে শহরে থাকে, চাকরি করে, এইটা না আমি নিজেও বুঝি না। তোর মায়ের কাছে তো ওর মায়ের কাছে দিয়ে রাখছে, তোর মায়ের মেয়েটাকে লালন পালন করে। তো আমি তখন বললাম যে দেখো তৃষা, ওর মা তখন বলতেছে, ওরা মানা করে যে তৃষা দেখ, নোয়াখালীর ছেলেরা ভালো হয় না, নোয়াখালীর ছেলেরা চিটার হয়, বাটপার হয়, এবং তুই নোয়াখালীর ছেলের ফাঁদে পড়ে নিজের মেয়ের জীবনটাও নষ্ট করিস না, তোর জীবনটাও নষ্ট করিস না, এই ছেলে ভালো হবে না। তৃষার মা বারবার এটা বলে। আমি তখন তৃষারে বলি তুমি তোমার মাকে মুখ বন্ধ করতে বলো, আমার সাথে এরকম করে কথা বলতেছিল কেন? পরে একটা পর্যায়ে তৃষার মা তখন এমনি এমনি বুঝে টুঝে, এবং একটা পর্যায়ে তৃষার মা রাজি হয়ে তৃষার সাথে আমাকে ওদের গ্রামের বাড়িতে বিয়ে করাই দেয়। এও 2 লক্ষ টাকা কাবিনে, 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করায়। এবং বিয়ে হয়ে যাওয়ার প্রায় সপ্তাহখানিক পরে তৃষা তখন তার মাকে বলে যে আম্মা টাকাটা দাও, এবং টাকাটা দিয়ে দাও, এই টাকাটা হচ্ছে ও ব্যবসা করবে, মানে আমি ব্যবসা করব, ব্যবসা করার নাম করে মায়ের কাছ থেকে টাকা আনে 2 লক্ষ টাকা। এবং এই 2 লক্ষ টাকা আনার পরে এই 2 লক্ষ টাকা আমি তখন আমার বাবার হাতে তুলে দিলাম, এবং বাবা তখন 1.5 লক্ষ টাকার মাঝে তৃষার সাথে মানে ওই জরিনের সাথে আমার ছাড়াছাড়ি ব্যবস্থা করলো। তো 1.5 লক্ষ টাকার মাধ্যমে জরিনের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। এবার আমি তৃষাকে নিয়ে বাড়িতে যাব। আমি আমার আব্বা আম্মাকে বলছি আমি তৃষাকে বিয়ে করছি, তৃষা আমার বউ। আমাকে যে তৃষা টাকাটা দিয়েছিল কিন্তু আমার আব্বা আম্মাকে বলি নাই।
আমি বলছি আমি নিজে ইনকাম করছি, নিজে ইনকাম করে নিজে জমায়া এরপরে আমি আমার জরিনাকে তালাক দিছি। তো এটা কিন্তু তৃষা যে দিছে আমি সেটা বলি নাই। পরে তৃষাকে বিয়ে করলাম, করে পরে আমি তৃষাকে বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তৃষা তখন বাড়িতে আসে, ভালোভাবেই আসে। তো এর মাঝে আমার যে ছোটো 2টা বোন আছে, এই 2টার মধ্যে একটার আমাদের বাড়িতেই বিয়ে দিয়ে দিই, কারণ বিয়ের বয়স চলে যাচ্ছে, যার জন্য আমাদের বাড়িতে একজনের কাছে বিয়ে দিই, আরেকটার এখনও বিয়ে হয় নাই। তো তৃষার আমি তখন চাকরি করতাম, আর আমার ওই বউ তখন হচ্ছে গ্রামে থাকতো, মানে তৃষার আমি চাকরি করতাম, আমার ছোটো বোন গ্রামে থাকতো, আমার আব্বা আম্মা আর আমার দাদিও তখন গ্রামে। তো এই করতে করতে একটা পর্যায়ে আমার আম্মা তখন বলতেছে যে বউ চাকরি করার দরকার নাই, মানে আম্মা বলতেছে তৃষার বাড়িতে রেখে দেওয়ার জন্য, তৃষা যাতে ঢাকায় চাকরি না করে, তো আর সরি চিরঙ্গে চাকরি না করে, তো এরকম করে আম্মা বলতেছে। তা আমি তখন করলাম কি, তৃষারে গ্রামে নিয়ে আসলাম, যে তৃষা তুমি গ্রামে চলে যাও। ও যখন গ্রামে চলে গেল, একটা পর্যায়ে আমিও তখন চিটং থেকে গ্রামে চলে গেছি, মানে আমারও আর ভালো লাগতেছিল না ওরা ছাড়া থাকতে। তারপরে গ্রামে গিয়ে দুজনে একসাথে আসতে, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, একসাথে সংসার করতেছি, গ্রামে ভালোই আছি, চলাফেরা করতেছি। বাট একটা বোনই বিয়ে দিছে, আর একটা বোন এখনও যুবতী ঘরে আছে, মা অসুস্থ, বাবাও অসুস্থ, দাদি একটু অসুস্থ। আমি গ্রামে টুকিটাকি কাজ টাজ করি, গ্রামেই তখন পড়ে আছি। তো ওভাবেই হঠাৎ করে তৃষার আম্মা মারা যায়। তৃষার আম্মা মারা যাওয়ার পরে তৃষার যে মেয়েটা আছে গ্রামে, ওই মেয়েটাকে নিয়ে তৃষা তখন বিপদে পড়ে গেছে। তখন মেয়েটারে করলো কি, ওর চট্টগ্রামে এক খালার বাসায়, মানে কেমন দুঃসম্পর্কের এক খালা হয়, ওই খালার বাসায় ওর মেয়েটারও তখন রাখছে, এবং সারাক্ষণ মেয়েটার জন্য কান্নাকাটি করতো, সারাক্ষণই মেয়েটার জন্য কান্নাকাটি করে। মেয়েটা ওই বাসায় আসে, মাঝে মাঝে মেয়েটারে দেখার জন্য চায়। আবার এই মেয়ের বিষয়ে কিন্তু আমার আব্বা আম্মা কেউ জানে না। তৃষার যে আগে একটা বিয়ে হয়েছে বা ওর একটা মেয়ে আছে, এইটা কিন্তু আমার পরিবারের মানুষটা কেউই জানে না, মানে এটা আমার আব্বা আম্মা কেউ জানে না, এবং টোটালি কেউ জানে না। তো ওই মেয়েটা ওখানে পড়ে আছে। এরকম করতে করতে পরিবারের মাঝে প্রচণ্ড অভাব দেখা দিল, এবং আমার আম্মা তৃষার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে। আম্মা তৃষা বলে, আপনি তো আমাকে চাকরি ছেড়ে চিটং থেকে এখানে নিয়ে আসছেন, এবং এখন কেন এরকমটা করেন? আমার আম্মা বলে, তুই চাকরি কর। মানে এই নিয়ে তখন পরিবারের মাঝে একটা বিশাল রকমের ঝামেলা দেখা দেয়। ঝামেলার একটা পর্যায়ে তৃষা তখন আমাকে বলে যে, রাকিব তুমি একটা কাজ করো, তুমি দেশের বাইরে চলে যাও। তাই আমি বললাম যে, এটা তুমি কি বললা? দেশের বাইরে যাও কি আর সহজ কথা? এবং দেশের বাইরে যেতে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা কোথায় পাবো? ইতিমধ্যে পরিবারে প্রচণ্ড কিন্তু অভাব, মানে এতটাই অভাব যে আমরা 3 বেলা 3 মুঠো খাবার পর্যন্ত খেতে পারি না। আমিও চিটং থেকে চলে গেছি, তৃষাও চলে গেছে। আমি এলাকায় টুকিটাকি কাজ টাজ করি, যেই কাজ পাই ওই কাজ করি। তো ওভাবে কিন্তু পরিবার তখন আর চলে না। আমার আম্মা তৃষারে শহরে আনতে দিবে না, আর তৃষারে ছাড়া আমি একা একা শহরে থাকতেও পারবো না। তো এর মাঝে তৃষা আমাকে বিদেশ যাওয়ার প্রস্তাব করে। আমি তখন বললাম যে, বিদেশে যেতে তো অনেক টাকা লাগবে, মানে এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা আমার কে দিবে? আমি কীভাবে বিদেশ যাব? ও তখন আমাকে বলে যে, জরিনাকে ছাড়ার জন্য যেমনি আমি তোমাকে টাকা ম্যানেজ করে দিয়েছি, আমি তোমাকে বিদেশ যাওয়ার জন্য টাকা ম্যানেজ করে দিব। তো আমি তখন বললাম যে, তৃষা এটা তুমি কী বলো? এটা কি সম্ভব? এবং এইরকমভাবে আবার এখানে আরেকটা বিষয় বলে রাখতেছি, বলতে খারাপ লাগতেছে তাও বলি, আমার আব্বা আম্মা কিন্তু তৃষার উপরে প্রচুর প্রেশার দিতেছে। ও যে তোর বাপের বাড়ি থেকে কিছু আনে, এটার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। আর আমি কিন্তু আমার আব্বা আম্মাকে বলি না যে তৃষা আমাকে টাকা দিয়ে জরিনাকে ছাড়াইছে, এটা কিন্তু আর বলি নাই। তো এই করতে করতে তখন আমাকে বলে যে, তুমি বিদেশে লাইন দাও, আমি তোমার টাকার ব্যবস্থা করব। তাই আমি বললাম যে, তুমি টাকা কোথায় পাবা? ও আমাকে বলে, যেখানেই পাই, যেভাবেই পাই, আমি টাকার ব্যবস্থা করে দিব, তুমি বিদেশে লাইন দাও। পরে ওর কথা মতো আমি তখন পাসপোর্ট বানায় বিদেশে লাইন দিলাম। এবং বিদেশে লাইন দিলাম হচ্ছে ওমানের একটা দেশ আছে, ওমান। ওই দেশের ভিসা আবার দাম কম, মানে ভিসার দাম কম, আবার গেলে ভালো টাকা ইনকাম করা যায়, মানে দেশটাও ভালো। আমি তখন চিন্তা করলাম যে আমি ওমানে চলে যাব। পরে ওমানের জন্য তখন পাসপোর্ট বানাই আমাদের এক লোকের মাধ্যমে ওমানে তখন আমি পাসপোর্ট পাঠাই। তো সব কিছু পাঠানোর পর আমার ভিসাও তখন প্রায় প্রসেসিংয়ের পথে, ভিসা প্রায় হয়ে গেছে। তো ভিসা হয়ে যাওয়ার পরে তৃষা তখন আমার বলে, আমি টাকা এনে দিব, আমি চিটং যাব, চিটং থেকে টাকা আনবো, কিন্তু তুমি আমার সাথে যাইতে পারবা না। আমি বললাম, তুমি চিটংয়ে যাইবা, চিটং থেকে টাকা আনবা, তা আমি তোমার সাথে গেলে সমস্যাটা কি? ও আমাকে বলে যে, না তুমি আমার সাথে যাইতে পারবা না, আমি একাই যাব, এবং একা গিয়েই তোমার জন্য টাকাটা নিয়ে আসবো, তুমি যেও না। ও কেন আমাকে নিতে চায় না এটা কিন্তু আর আমি জানি না। তো নিতে যেহেতু চায় না, আমি বললাম যে, ঠিক আছে, তুমি যদি আমাকে নিতে চাও না, তুমি একাই টাকা নিয়ে আসবা, তাহলে ঠিক আছে, তুমি নিয়ে আসো। পরেও করলো কি, চিটংয়ে গেল, প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেছে। আমি ওকে ফোন করি, কী ব্যাপার তৃষা, তুমি আসো না কেন? ও আমাকে বলে, আমি আসবো, তুমি একটু ধৈর্য ধরো, আমি আসবো। এভাবে প্রায় 9 দিন পরও তখন চিটং থেকে আসে, এবং আসার পরেও তো টাকা নিয়ে আসে, মানে নগদ টাকা নিয়ে আসে, প্রায় 3.5 লক্ষ টাকাও নিয়ে আসে। তো এই টাকাগুলো দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে এত টাকাও কোত্থেকে আনছে। 3.5 লাখ টাকা আনার পর আমার তখন ভিসা প্রসেস হওয়ার পরে আমি যেদিন চলে যাব,
এর আগের দিন রাতে আমি ওরে বলতেছি যে তৃষা, কালকে সকালবেলা আমার ফ্লাইট, আমি সকালে মানে ভোরে ঘর থেকে বেরিয়ে যাব, তোমার সাথে হয়তো আমার মানে বিদেশ যাওয়ার আগে এটাই শেষ রাত। তো আমি তোমার স্বামী হিসেবে তোমাকে অনুরোধ করি এবং রিকোয়েস্ট করি, তোমাকে আমার কসম দিয়ে জিজ্ঞেস করি যে তুমি আমাকে বিদেশ পাঠানোর জন্য 3.5 লাখ টাকা কোথায় পাইছো? তোমাকে 3.5 লক্ষ টাকা কে দিয়েছে? এই টাকা তুমি কোত্থেকে ম্যানেজ করছো, কিভাবে পাইছো? আমাকে তুমি সত্যি কথা বলো। ও তখন আর আমারে বলে না। আমি বললাম, তৃষা, তুমি যদি আমারে না বলো তাহলে কালকে সকালবেলা আমি ফ্লাইটে উঠবো না, আমি যাব না বিদেশে। তুমি কি খারাপ কাজ করে টাকা আনছো? কাউকে ধোকা দিয়ে টাকা আনছো? কোথাও চিটিং করছো? ও আমাকে বলে, আমি কাউকে ধোকাও দিই নেই, কোনো খারাপ কাজও করি নাই, কারোর সাথে বেইমানিও করে টাকা আনি নাই। আমি টাকাগুলো সৎ লাইনে ভালোভাবেই টাকাগুলো আনছি এবং টাকাগুলো কোনো অসৎ লাইনে আমি আনি নাই। আমি বললাম, ঠিক আছে, টাকা যদি তুমি অসৎ লাইনে নাই আনো, তা কীভাবে আনছো মানে কীভাবে আনছো ওইটা আমাকে বলো। আমার একটু জানতে হবে যে টাকাগুলো তুমি কই পাইছো, কীভাবে আনছো, তুমি আমাকে বলো। ও তখন আমাকে বলতেছে, কিভাবে বলবো তোমাকে, বলতেও খারাপ লাগতেছে, আর না বললেও তুমি আমাকে দোষী করবা, আমাকে সারা জীবন অপরাধী ভেবে যাবা, আমাকে খারাপভাবে নিবা। তো যার জন্য আমি তোমাকে বলতেছি, কিন্তু তুমি না রাগ করো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রাগ করবো না, তুমি আমার কাছে সত্যি করে বলো যে টাকাটা তুমি কই পাইছো। ও তখন আমাকে বলে যে আমি আমার মেয়েটাকে বিক্রি করে দিছি। আমি বললাম, মেয়েটা কি বিক্রি করে দিছো? কোন মেয়ে বিক্রি করে দিছো? বলে, আমার যে একটা মেয়ে ছিল, আমার ওই মেয়েটা আমি বিক্রি করে দিছি। আমি বললাম, তৃষা, তুমি কি বলতেছো? তুমি তোমার কলিজার টুকরা মেয়েটারে বিক্রি করে দিলা? এটা কেমনি করলা, কিভাবে করলা? ও আমাকে বলে, দেখো, আমার মা মরে গেছে, আমার মেয়েটা আগে আমার মায়ের কাছে থাকতো, আমার মা মরে গেল, মা মরে যাওয়ার পরে আমার আগের স্বামী আমার মেয়েটাকে নিতে রাজি হয় না, উনি আমার মেয়েটাকে নিবে না, উনি বিয়ে করছে, আলাদা সংসারে আছে, উনি আমার মেয়েকে নিতে চায় না। তো আমি যে খালার বাসায় মেয়েরা রাখছি ওইখানে আমার মেয়েটা ভালো নাই। আমি খালার বাসায় থাকলে আমার মেয়েটা আস্তে আস্তে করে সবার কাছে অবহেলিত, এবং আমার মেয়েটা মানে ওখানে ভালো নাই। তো খালার পাশের বাসার একজন মহিলা আছে, উনি ডাক্তার। তো এই মহিলা আমার খালারে সবসময় বলতো যে আমার মেয়েটাকে উনি কিনতে চায়, আমি যদি কাগজপত্র করে দিই উনি আমার মেয়েটাকে নিয়ে যাবে। তো আমি চিন্তা করছি, আমি মেয়েটারে বিক্রি করে আমি যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি তোমার সাথে ভালোভাবে সংসার করবো, তোমার বিদেশ পাঠাবো, তুমি টাকা পয়সা ইনকাম করবা, সেই টাকা আমার জন্য পাঠাবা, এবং তা দিয়ে আমি আমার মেয়ে হারানোর শোক ভুলে যাব। তাই মেয়েটাকে বিক্রি করে ওখানে 3.5 লক্ষ টাকা পাইছি, এবং সেই টাকাটা আমি নিয়ে আসছি। আমি তখন বললাম, তুমি তোমার মেয়েটাকে বিক্রি করে দিলা, তোমার কি একটুও খারাপ লাগলো না, একটুও কষ্ট হলো না? ও আমাকে বলে, কষ্ট তো হয়েছে, খারাপও লেগেছে, কিন্তু কী করবো বলো, আমার মেয়েটা সেই খালার বাসায় ধুকে ধুকে মরে যাওয়ার চেয়েও অন্য একটা ফ্যামিলিতে গিয়ে ভালো থাকুক, আর সেই ফ্যামিলির কিছু টাকা আমি পেয়েছি, তা দিয়ে তুমি বিদেশ চলে যাও। আমাদের ঘরে তো সন্তান আসবে, আমার নিজেরও তো মেয়ে হবে, আমার নিজেরও তো ছেলে হবে। আমি বললাম, তৃষা, তুমি কি কোনোদিনও তোমার মেয়েটাকে দেখতে পারবা? বলে, হ্যাঁ, আমি হয়তো মাঝে মাঝে যেতে পারবো, কিন্তু আমি ওখানে গেলে এটা যে আমার মেয়ে, আমি আমার এই মেয়েকে বলতে পারবো না আমি তার মা। আমি বললাম, সন্তানকে কি বলতে হয় আমি তোমার মা? রক্তে টানে তো সন্তান এমনিই বুঝে যাবে। আমাকে বলে, তা জানি না, তুমি যাও, এবং এই নিয়ে আর মন খারাপ করো না। ওর সাথে কথাবার্তা বলতে বলতেই ফজরের আজান দিয়ে দিল। আমি ঘুম থেকে মানে শোয়া থেকে উঠলাম, হাত মুখ দিলাম, ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে কান্না করে দিলাম বিছানায় বসে, যে তৃষা আমার এটা কী শোনাইলো, আমারে কি শোনাইলো, নিজের মেয়েটারও বিক্রি করে দিল, নিজের মেয়েটারে বিক্রি করে দিয়ে সেই টাকা আমাকে দিল, আর সেই টাকা আমি বিদেশ যাচ্ছি। তারপরেও মনটারে বুঝাইলাম যে ওই তো অনেক ত্যাগ স্বীকার করেছে, আমি বিদেশ গিয়ে টাকা ইনকাম করে ওকে আমি অনেক টাকা দিব, ওর ভিতরে যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলোকে আমি দূর করে দিব। এই পরিকল্পনা করে সব কিছু ঠিকঠাক মতো আমি তখন রওনা দিলাম, যে সকাল প্রায় 9টার দিকে আমি তখন ঘর থেকে বের হয়েছি, এবং বের হওয়ার পরে সুদূর ওমানের উদ্দেশ্যে আমি তখন চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট করি। চট্টগ্রাম বিমানবন্দরে উঠে যাই এবং সেখানে আমি ওমানে চলে যাই, এবং ওমানে যাওয়ার পরে আমি ভালোই কাজ পাইছি। আমার যেই কাজের কথা বলে নিয়ে যায় আমি সেই কাজটাই পাই। ওখানে গিয়ে কাজ কাম করতেছি, তৃষার সাথে ফোনে কথা বলতেছি, এবং 1 দিন 2 দিন 3 দিন করে তৃষার সাথে কথা বলতেছি। প্রায় 2 বছরের মতো কেটে গেল। 2 বছর পরে মানে 2 বছর না, 1 বছর 8 মাসের মতো কাটছে। 1 বছর 8 মাস পরে আমি তখন আবারও ছুটিতে দেশে আসি, এবং দেশে আসার পরে তৃষার সাথে ভালো করে আসি। এবং এরই মাঝে দেশে আসার পরে আমার আব্বা আম্মা বিচার দেয় তৃষা নাকি কয়দিন পর পরে হঠাৎ করে চট্টগ্রামে চলে যায়।
কয়েকদিন পর পরে চট্টগ্রামে চলে যায় এবং ও কোথায় যায় আমার আব্বা আম্মা যেটা জানে যে ওর তো বাবা মা কেউই নেই, মানে তৃষার বাবাও নাই মাও নাই, তারপরেও কেন বারবার ওখানে চলে যায় এটি নিয়ে আমার আব্বা আম্মা তখন বারবার প্রশ্ন তোলে। তো আমি তখন তৃষারে বলি যে তুমি বারবার কেন যাও, কী কারণে যাও? ও আমাকে বলে আমার মেয়েটা না অসুস্থ আর আমার মেয়েটার জন্য মন খারাপ লাগে, আমি মাঝে মাঝে মেয়েটারে দেখতে যাই। আমি বললাম তুমি যে মেয়েরে দেখতে যাও, যাদের কাছে মেয়েরে বিক্রি করছো তারা কিছু বলে না, তারা তোমাকে বকাঝকা করে না, তারা মেয়েকে তোমাকে দেখায়? ও বলে হ্যাঁ দেখায় তো, আমি এই জন্যই দেখতে যাই, আমার মেয়েটার জন্য আমার কষ্ট হয় খারাপ লাগে, আমি এই জন্য মেয়েরে দেখতে যাই। আমি বললাম যে না তৃষা, তুমি মেয়েরে দেখতে যাও না, এতবার মেয়েরে দেখতে যাওয়া ঠিক না, আমারও তো সন্তানাদি হবে, আমারও পরিবার হবে, তুমি যদি সারাক্ষণ ওই মেয়েকে নিয়ে পড়ে থাকো তাহলে আমার কি হবে, তুমি এই মেয়েকে আর দেখতে যেতে পারবা না। মানে এক কথা ওর সাথে ধমকাধমকি করি যে তুমি আর মেয়েরে দেখতে যেতে পারবা না, আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম যে তুমি আর এই মেয়েরে দেখতে যাইবে না। এবং এরকম করে আমি ওর সাথে থাকি এবং প্রায় 3 মাসের মতো আমি দেশে থাকি। 3 মাস পর আমি তখন আবার চলে আসি এবং 3 মাস পরে চলে আসার পরে ও তখন বেবি কনসেপ্ট করে, মানে ওর পেটে তখন বাচ্চা আসে। তো বাচ্চা আসলে পর আমিও তখন খুব খুশি হই, যদি ওর পেটে নতুন বাচ্চা আসে তাহলে হয়তো ও আমার আগের মেয়েটারে ভুলে যেতে পারবে, মানে আগের সংসারের মেয়েটারে ভুলতে পারবে, এইটাই চিন্তা ভাবনা করি। এরপরে ওর ঘরে একটা নতুন সন্তান হয়, আমার একটা বেবি হয়, আমি বাবা হই। আমার সন্তানের নাম রাখি হচ্ছে তারিন, আমার মেয়েটার নাম রাখি তারিন। তো তারিন রাখার পরে আমার আগের যে মেয়েটা ছিল ওই মেয়েটার নাম ছিল তানিয়া, তানিয়া কিন্তু বিক্রি করে দিলাম, পরে তারিনটা রাখি। এবং তারিন হওয়ার পরে আমি তৃষাকে বারবার বলি যে তুমি কিন্তু তানিয়ারে দেখতে যাইও না, এতবার তানিয়ারে দেখার দরকার নাই, তুমি বারবার চিটংয়ে গেলে আমার আব্বা আম্মা মাইন্ড করে সন্দেহ করে, তুমি কিন্তু যাইও না। তো এরকম করে আমি ওকে বলি, যাইতে মানা করি, কিন্তু এরপরেও যায় আসে আর আমার আব্বা আম্মা তখন হঠাৎ করে বলে বসে যে ওর সাথে আমাদের এলাকারই এক ছেলে আকরাম নামের, এবং আমার আব্বা আম্মা বলে যে আকরামের সাথে নাকি আমার বউ তৃষার অবৈধ সম্পর্ক আছে, এগুলো আমার আব্বা আম্মা বলে। এবং আমার একদম ছোট যে বোনটা আছে ওই বোনটারে আমরা আমাদের এলাকাতেই বিয়ে দিই। তো আমার যেটা ইমিডিয়েট ছোট ওই বোন জামাই আমাকে ফোন দিয়ে বলে যে আমাদের এলাকার ছেলে আকরাম আমার বউ তৃষার সাথে থাকে, তৃষার সাথে ঘুমায়, এবং উনি বলে যে আমি আল্লাহ 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আমি নিজের চোখে দেখেছি তৃষা ভাবি এই আকরামের সাথে শুয়ে আছে এক ঘরে এবং কাপড়বিহীন উলঙ্গ অবস্থায়। এইটা শুনে আমি তখন অবাক হয়ে গেলাম যে কী বলেন এটা আপনি? উনি বলে হ্যাঁ আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আর আপনি যেই সন্তানের দাবিদার, যেই সন্তানকে আপনি বলতেছেন এটা আপনার সন্তান, এইটা মূলত আপনার সন্তান না, এই সন্তানের বাবা হচ্ছে আকরাম, এই সন্তানের বাবা আকরাম। এবং এটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তা আপনি সত্য কথা জেনে যাবেন। আপনার আকরাম আর আপনার বউ একসাথে একই ঘরে শুয়ে থাকে, এরকম আমি অনেক দেখতে পাইছি। আমি তখন বললাম কী বলেন আপনি এটা? আমি বিদেশ আসলাম মাত্র 2টা বছর না কাটলো, এবং এরই মাঝে এরকম একটা ঘটনা আমার মেয়ে হলো, এবং মেয়ে হওয়ার পরে আপনি এই কথাগুলো কীভাবে বলতেছেন? আমার দুলাভাই বলে আপনি যদি, মানে ছোটো বোন জামাই বলে আপনি যদি কোরআন দেন, আমি পবিত্র আল কোরআন মাথায় নিয়ে আপনাকে বলতে পারবো আমি এরকম দৃশ্য নিজের চোখে দেখেছি আপনাদের ঘরের মধ্যে। তো তখন খুব রাগ উঠলো যে আমি এত ভালোবাসলাম, ওর জন্য এত কিছু করলাম, এবং সবশেষে আমাকে এইভাবে ধোকা দিল, আমার সাথে এইভাবে বেইমানি করলো। মানে তখন অবশ্য ফোনে কথা বলে ওকে জিজ্ঞেস করি, এটা ওটা জিজ্ঞেস করি, ডিরেক্টলি এটা বলি না যে আকরামের সাথে তুমি ধরা খাইছো বা আকরামের সাথে তুমি ছিলা, এটা আমার ছোটো বোন জামাই দেখছে, এটা সত্য কিনা, এগুলো ওরা জিজ্ঞেস করে না। কিন্তু ও জানে আমার সাথে ঠিকমতো কথা বলতে চায় না, আমার সাথে ঘাউরামি করে, কথা বললে আমার সাথে রেগে যায়, চ্যাট দেখায়, জিদ দেখায়। এরপরও 3 বছর মতো আমি ওমানে ছিলাম। 3 বছর ওমানে ছিলাম। আমার মেয়েটাও তখন বড় হয়, তাইনও তখন মোটামুটি বড় হয়, অনেকটাই বড় হয়ে যায়। তো পরে আমি চিন্তা করলাম যে মানে ও যেহেতু আমার সাথে এরকমই করলো, চিটিংই করলো, আমি 3 বছর কিন্তু রাগ করে দেশে যাইনি, মানে টোটালি রাগ করে ওর উপরে ছিলাম যে আমার সাথে এইভাবে চিটিং কেন করলো, কেন আমাকে ধোকা দিল। 3 বছর পরে আরও ওদের কথাবার্তা শুনতেছি। তখন শুধু আমার বোন জামাই না, এলাকার আরও লোকেরা বলে আমার বউ তৃষার সাথে আকরামের খারাপ সম্পর্ক আছে, আকরাম আমার বউর সাথে অবৈধ সম্পর্ক করে, এটা অনেকেই বলে। মাঝে মাঝে আকরামের সাথে আমার বউ কই জানি চলে যায়, 2 দিন 3 দিন আকরামের সাথে চলে যায়, আমার বউ আসে না। এইভাবে 3 বছর পর আমি তখন ছুটি কাটায় দেশে আসছি। এবং দেশে আসার পরে আমি তৃষারে বললাম, তৃষা আমি সত্যিটা জানতে চাই, গ্রামের লোকজন এরকম করে বলে, এবং আমার বলে, আমার বোন জামাইও বলে, সবাই বলে যে আকরামের সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে, এটা কি? ও কিছুই বলে না, মানে ও কোনো কিছুই বলে না। না বলার পরে একদিন বাজারে যাওয়ার পর আকরামের সাথে আমার দেখা। আকরাম আমাদের এলাকার একটু উশৃঙ্খল টাইপের ছেলে আর কি, কিছু ছেলে থাকে না লাফাঙ্গা টাইপের এলাকার, মানে বেকার, রাস্তায় ঘুরে বেড়ায়, এই টাইপের একটা ছেলে। বাজারে যাওয়ার পর আকরামরে জিজ্ঞেস করলাম যে আকরাম
সবাই তোর ভাবেরই নিয়ে তোরা খারাপ কথা বলতেছে, এবং এটার মানে কি? সবাই বলতেছে যে আমার বউর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে, আমি প্রবাসে থাকি, বিদেশে থাকি, এরপরে তুই আমার বউর সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক কেন করবি? এটা তুই কী করস? এবং এইটা বলাতে আকরাম তখন খেপে যায়, মানে মুহূর্তের উপর রেগে যায়। রেগে গিয়ে আমারে বলে, আমি আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়, এবং বাধ্য নয় বলে আমি ওর কলার চেপে ধরে, ওই বাজারের মধ্যে কলার চেপে ধরে আমি তখন ওরে 2টা ঘুষি দিয়ে ফেলি। 2টা ঘুষি দিলে পর আমাকে একটা গালি দেয়, গালি দিয়া বলে, আরে তুই যে মেয়ের বড়াই করতেছিস, তোর মেয়ে এই তারিন মেয়ে তোর মেয়ে না, এটা আমার মেয়ে। তোর বউরে যা জিজ্ঞেস কর, তারিন আমার মেয়ে, তারিন তোর মেয়ে না, তারিন আমার মেয়ে, এরকম করেও বলে। ও যখন আমার এই কথাটা বলে, আমার শরীরের রক্তগুলো তখন টকবক টকবক করতে থাকে যে আমার এটা কী বললো, ওই আমার এটা কি বললো যে আমার মেয়ে না, এটা ওর মেয়ে। পরে রেগে মেগে ওর সাথে মারামারি করে পরে বাড়িতে আসা পরে দেখি কি আমার বউয়ের সাথে আমার ছোটো ভাইয়ের, মানে আমার ছোটো বোনের, মানে হাজব্যান্ডের প্রচুর ঝগড়া হচ্ছে, এবং আমার বউ আমার ছোটো বোনের হাজব্যান্ডকে গালাগালি করতেছে। এই পর যে আমি এটা দেখতে পাই, দেখতে আসার পরেই আমি দৌড়ে গিয়া আমার বউ তৃষায় তখন চুলের মুঠি ধরি, এবং চুলের মুঠি ধরে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ঘরের দরজা আটকে ইচ্ছা মতো আমি পিটাই, এবং মারতে 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 রাতের 1টা পর যতক্ষণ অজ্ঞান হয়ে যায়, মানে জ্ঞান হারায় ফেলে, এত পরিমাণে মারি যে অজ্ঞান হয়ে যায়। ও যখন অজ্ঞান হয়ে যায় তখন প্রায় রাত্র 11টা থেকে 11:30 মতো বাজে। ও তখন জ্ঞান হারিয়ে ফেলে, পুরো সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার মেয়েটা অনেক দিন ধরে, মানে এই 2 দিন ধরে আমার মেয়েটা কিন্তু অসুস্থ, মানে তারিনের কিন্তু অনেক জ্বর, ও শোয়া থেকে উঠতে পারে না, চোখও মেলতে পারে না। আর আমি তৃষাকে মেরে একদম অসুস্থ বানাই ফেলি। অসুস্থ বলতে ও সেন্সলেস হয়ে যায়। ও যখন অজ্ঞান হয়ে যায়, আমার মেয়েটাও যখন অসুস্থ হয়ে যায়, মানে মেয়েটাও অসুস্থ, মানে আমার ভিতর তখন মনে হচ্ছিল, মানে আমি জানি না যে তখন আমার অবস্থাটা কেন এরকম হলো, আমি সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পাইরা আমি চিন্তা করছি তারিন আর আমার মেয়ে, মানে আমার মেয়ে তারিন আর আমার বউ তৃষারে আমি জীবিত কবর দিয়ে দিব। মানে এইরকম একটা, একে তো ধরেন রাস্তায় আকরামের সাথে মারামারি করে আসছি, বাড়িতে আসার পর এরকম দৃশ্য দেখতেছি। এবং আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যখন তৃষারে মারতে মারতে ঘরের দিকে নিয়ে গেছিলাম, ঘরে নিয়ে জিজ্ঞেস করলাম আকরামের সাথে কি তোর অবৈধ সম্পর্ক ছিল, তখন বলে হ্যাঁ, আকরামের সাথে আমার 1000বার অবৈধ সম্পর্ক হয়েছে। আমি বললাম তাহলে কি তারিন আমার মেয়ে না আকরামের মেয়ে? ও তখন বলে তারিন আকরামের মেয়ে, তারিন তোর মেয়ে না। ওইগুলো শোনার পরে ভাই আমি আরও খেপে যাই, আরও রেগে যাই, যার জন্য আমি ওকে প্রচণ্ড রকমের মারি, এবং ওই মারার কারণেও তখন অজ্ঞান হয়ে যায়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরেই আমি তখন করলাম কি, আমাদের বাড়ির পাশ থেকে মোটামুটি একটু দূরে, ওখানে ধরুন গরু ছাগল মরলে আমরা মানে ফেলি, এই জায়গাটা একটু দখলি জায়গা, জিনভূতের জায়গা, ওই জায়গার মধ্যে আমি তখন বাড়ি থেকে একটা কোদাল নিয়ে ওখানে যাই। কোদাল নিয়ে ঘর্ত করি, মানে ঘর্ত করে যে আমি ওরে আর ওর মেয়েরে আমি 2টাকে ওখানে মাটি চাপা দিয়ে দিব, আমি ওদেরকে মাটি চাপা দিব, ওইখানে আমি ওদেরকে দাফন করে ফেলবো। এইরকম একটা রাগ এবং ক্ষোভ আমার মাঝে কাজ করে। মাটিটা তখন আমি করলাম কি, এই নিয়ে আমি তখন সেই জায়গার মধ্যে গেছি, ওই জায়গায় গেছি, মাটি কাটছি একদম, মাটি গর্ত করছি, যেভাবে গর্ত করে গর্ত করে আমি তখন আসার পরে আমি আমার বউরে তখন কাঁধে নিলাম। আমার মেয়েটা তখন শুয়ে আছে, আমার মেয়েটারও আমি রাখবো না, মানে তারিনটাও রাখবো না, ওরও রাখবো না। তা আমি তখন তৃষারে কাঁধে নিলাম, তৃষারে কাঁধে নিয়ে যাচ্ছি, এবং তারিন তখন শুয়ে আছে। আমি ভাবলাম যে তৃষারে প্রথমে দিব, এবং এরপরে তারিনটাও আমি মাটি চাপা দিয়ে দিব, মা আমি 2টাকে মাটি চাপা দিব, ওদের কোনো স্মৃতি বা ওদের কোনো অস্তিত্ব আমি রাখবো না। এরকম একটা পরিকল্পনা করে আমি তখন তারিনরে কাঁধে নিয়ে ঘর থেকে বেরোইছিলাম, এবং তারিনরে কাঁধে নিয়ে ঘর থেকে বেরোয়ার পরে মুহূর্তের মধ্যে বৃষ্টি নামতে শুরু হয়েছে, প্রচণ্ড রকমের বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি। এবং এই বৃষ্টির মধ্যে আমি তারিনকে যখনই কবরের মধ্যে ফেলি, মানে কাঁধ থেকে মাটিতে হঠাৎ করে ফেলার পরে তারিন তখন, মানে ওর তখন জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসা মাত্র তখন লাফ দিয়ে এখান থেকে বসে যায়। বৈশা যাওয়ার পরে আমি ওখানে কোদাল দিয়ে ওর মাথার মধ্যে বাড়ি মারি, মানে আমার কথা চোখে আমি মেরে ফেলবো, ওখানে মেরে আমাকে দাফন করে ফেলবো, মাটি দিয়ে দিব। কোদাল দিয়ে বাড়ি মারলি, এবং ও তখন মাথা ফেটে যায়, আরেকটা বাড়ি দিল, তখন কোদালে ধরে তখন আমার টান দেয়, আমিও তখন গর্তের মধ্যে পড়ে যাই। এবার বৃষ্টি হইতেছে, প্রচণ্ড রকমের বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝে আমাদের দুজনেরই মানে মারামারি হইতেছে মাটির গর্তের মধ্যে মারামারি হইতেছে। ও একবার আমারে ফেলে, আমি একবার ওরে ফেলি, এরকম করে মারামারি করতে একটা পর্যায়ে আমার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে দেয়। ঘাড়ের মধ্যে এত জোরে কামড় দেয় যে ও মাংস নিয়ে নেয়, তখন এই মাংস নিয়েও তখন দৌড় দেয়। এইদিকে দৌড় দিয়ে বাড়িতে এসে খুব জোরে চিৎকার করে, এবং ওর চিৎকারে তখন আশেপাশের বাড়ির মধ্যে অনেকেই ঘুম থেকে উঠে যায়, এবং উঠে গেলেও তখন সবাইরে বলতে থাকে যে ওই আমারে মাটি দিয়ে, মানে আমাকে জীবিত মাটি চাপা দিতে চাইছিল, এবং ওর কপাল থেকে তখন রক্ত বের হয়।
এই অবস্থার মধ্যে তখন আকরাম জানি কোত্থেকে দৌড়ে আসে। আকরাম এই দৃশ্য দেখার পরে সে জায়গায় আকরাম তখন পুলিশকে কল করে, আমাদের থানায় কল করে, এবং থানায় কল দেওয়ার পরে আকরাম বলতেছে পুলিশ আসতেছে, আপনারা শান্ত হন, পুলিশ আসবে, এখনই পুলিশ এসে রাকিব বেড়ে ধরে নিয়ে যাবে। এর মধ্যে আমার আব্বা আম্মা বলতেছে তুই বাড়ি থেকে পালিয়ে যা, তুই বাড়ি থেকে চলে যা, তোর এখন পুলিশে ধরে নিয়ে যাবে। যেহেতু মাটির গর্তও করছে, গর্তও দেখা যাইতেছে, আমি ওর মাথা ফাটাই দিয়েছি, রক্ত বেরিয়ে আছে, এবং ও জ্ঞান হারিয়ে ফেলার পর ওরে আমি আর মাটির চাপা দিতে চাইছিলাম, সবই তো সত্য। আমার আব্বা আম্মা তখন আমাকে বলে তুই বাড়ি থেকে পালিয়ে যা, তোর পুলিশ এসে এখনও ধরে নিয়ে যাবে। তা আমি তখন কী করি, বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালিয়ে চলে যাওয়ার পরে ওই মুহূর্তে হলো কি, তখনই আকরাম করলো কি, পুলিশ আসছে, আসার পরে পুলিশের সাথে কী করছে এটা জানি না, এই ভোর রাতেই আকরামের সাথে আমার বউ তৃষা এবং আমার মেয়ে তারিন তখন চলে গেছে। মানে আকরামের হাত ধরে ভোর রাতে আমার বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলতেছে এই ঘটনা, পুলিশ আসছে, পুলিশ আসার পরে তোর বউ আর আকরাম পুলিশের সাথে কী কথা বলছে, কথা বলার পরে পুলিশ আবার চলে গেল, এবং ভোর রাতে তোর বউ জামা কাপড় সব কিছু নিয়ে আকরামের সাথে বেরিয়ে গেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ও যদি আকরামের সাথে বেরিয়ে যায় তাহলে তো আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে, তাহলে মা আর কোনো টেনশনের কারণ নাই, আমার নামে কি কোনো মামলা হয়েছে? মা বলে না, তোর নামে কোনো মামলা টামলা হয় নাই, তোর বউ আর আকরাম চলে গেছে। এটা বলার পরে তখন আমি করলাম কি, এই ঘটনার পরে আমি তখন মানে বাড়িতে আসি, পরে আস্তে আস্তে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার ছোটো বোন জামাই বলে আমার বউ খারাপ ছিল, আমার বউ আকরামের সাথে অবৈধ সম্পর্ক ছিল, এইটা ওইটা অনেক কথাবার্তা বলে। ছোটো বোন জামাই বলে, এ বলে, ও বলে, মানে সবাই বলে আমার বউ খারাপ ছিল। তো আমার বউ খারাপ এটা আমি সবার কাছ থেকে শোনার পরে আমি পুনরায় আমার ছুটি ওভার হওয়ার আগেই আমি আবারও ওমানে চলে যাই। ওমানে গিয়ে ওমানে কাজকাম করে ওমানে থাকতেছি, নিজের মতো করে বাঁচতেছি। এবং এরকম করতে করতে ওই সময় ফেসবুক আসছিল, মানে ফেসবুকে অনেকে ছবি টবি আপলোড করে, ফেসবুক তখন চলে। তখন ফেসবুকের মধ্যে আমি হঠাৎ করে একদিন আমার বউ তৃষা আর আমার মেয়ে তারিনকে দেখলাম। আমার বউ তৃষা, তারিন এবং আমার তৃষার যে আগের আরেকটা মেয়ে আছে তানিয়া, ওই তানিয়া সহ তিনজনে ফেসবুকে ছবি আপলোড করে, ওরা এখানে সেখানে ঘুরতে চায়, এরকম কিছু ছবি আমি ফেসবুকে তখন দেখলাম। এটা অনেক বছর পরে, মানে আমি পুনরায় আবার ওমানে চলে যাওয়ার কিছু বছর পরে। এখন দেখার পরে আমি তখন একটু অবাক হলাম যে কী ব্যাপার, ওরা সবাই একসাথে, তাহলে আকরাম করে বিয়ে করে নাই। আমি কিন্তু এবার ছুটি থেকে, মানে এই ঘটনার পরে বিদেশ গিয়ে পরে আমি আর দেশের কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই। আমার বউ তৃষার সাথেও না, আব্বা আম্মা, আমার বোন জামাই, কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই। পরে আমি বাড়িতে যোগাযোগ করে আকরামের ফোন নাম্বারটা তখন নেই। ফোন নাম্বারটা নেওয়ার পর আমি আকরামের ফোন দিয়া জিজ্ঞেস করি, আকরাম তুই তো তৃষারে নিয়ে পালাই গেছিলি, তৃষার মেয়ে সহ তাদের নিয়ে পালাই গেছিলি, তুই কি তৃষারে বিয়ে করিস নাই? আমি তৃষারে বিয়ে করি নাই। কেন করিস নাই? আমার ভালো লাগে নাই, করি নাই, এই জন্য আমার ভালো লাগে নাই। আর তুমি যে তোমার ছোটো বোন জামাইরে এতটা ভালো মনে করতেছ, তোমার ছোটো বোন জামাই কিন্তু ভালো না। তোমার ছোটো বোন জামাই এই তৃষা ভাবির সাথে অবৈধ সম্পর্ক করতে চাইছিল, আর অবৈধ সম্পর্ক করতে চাইছিল বলেই এই ঝামেলাগুলো তোমার ছোটো বোন জামাই লাগাইছে। যদি বিশ্বাস না করো, তোমার ছোটো বোনের জিজ্ঞাসা করো। তোমার ছোটো বোন অনেকদিন দেখছে যে তোমার ছোটো বোন জামাই তোমার বউয়ের হাত ধরে টানাটানি করতে, তোমার বউয়ের হাত ধরে মানে খারাপ কাজ করার চেষ্টা করছে, এটা তোমার ছোটো বোনও দেখছে। আমি তখন বললাম, এগুলো তুই কি নিজে বাঁচার জন্য বলতেছিস? ও আমার বল, আমি বাঁচার কি আছে, আপনি আমার আর কী করবেন, আমি তো বেঁচেই গেছি, আমার আর আপনি কী করবেন? আমি যেটা সত্য আপনার সেটাই জানাইলাম, যে আপনার বউয়ের সাথে মূলত এই ঘটনাগুলো ঘটছে। আপনি তো সবসময় আপনার বউরে খারাপ মনে করেন, কিন্তু আপনার বউ আদৌ খারাপ না, আপনার বউ সম্পূর্ণ জায়গায় পরিস্থিতির শিকার। তো এরকম করে আমি তখন আর ছোটো বোনেরা কিছু জিজ্ঞেস করলাম না করার পরে আস্তে আস্তে করে তৃষার ওই ফেসবুকে আমি তখন SMS করতেছি যে কেমন আছো, কী করতেছো, তারিন কেমন আছে, এই সে অনেক দিন ধরে মেসেজ করেও রিপ্লাই দেয় না, এবং মেসেঞ্জারে কল দিয়ে এরকম করে অনেক দিন ধরে কল দেওয়ার পরে একদিনও কল ধরছে। ধরার পরে আমি ওরে বলতেছিলাম যে দেখো, মানে কোনো রাগ রাখি না, ক্ষোভ রাখি না, এমনি জিজ্ঞেস করলাম ভালো আছো? ও তখন আমার বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম যে এখন তো তুমি অনেক ভালোই, তোমার 2 মেয়ে তোমার সাথে, তা তুমি না তোমার বড় মেয়েরে বিক্রি করে দিলা, এবং বড় মেয়েরে বিক্রি করে দেওয়ার পরে তোমার বড় মেয়ে তোমার কাছে আসলো কেমন করে? আমাকে বলে হ্যাঁ বিক্রি করে দিচ্ছে, ওরা আমার বড় মেয়েটারে পালতে পারে না, আমার বড় মেয়েটারে রাখতে পারে না, এই জন্য আমি আমার বড় মেয়েটারে দেখাশোনা করার জন্য ওদের বাসায় কাজ করি, ওদের বাসায় থাকি, আর সাথে আমার ছোটো মেয়েটাও থাকে, আমার বড় মেয়েটাও থাকে, ছোটো মেয়েটাও থাকে, আর আমি ওদের বাসায় কাজ করি। আমি তখন বললাম ভাই এটা কেমন কথা, মেয়ে বিক্রি করে দিল এবং এরপরও ওই মেয়ে আবার তোমার সাথে থাকতেছে, তো তোমার বাড়িওয়ালা কি, তোমার ওই মালিক কি জানে যে তুমি যে দুর্চরিত্রা? ও তখন আমাকে বলে আমি দুর্চরিত্রা ছিলাম না, এই সমাজ আমাকে দুর্চরিত্রা বানাইছে, এই সমাজ আমাকে খারাপ বানাইছে, আমি কিন্তু খারাপ ছিলাম না। আমি বললাম তুমি যে কেমন ছিলা এটা সবাই জানে, এটা দেশবাসী, জগৎবাসী, এলাকাবাসী সবাই জানে তুমি কেমন ছিলা,
তুমি যে কতটা ভালো এটা আমরা জানি, এইটা আমাদেরকে নতুন করে বলার কিছু নাই বা নতুন করে বলতে হবে না। ও তখন আমাকে বলে, তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কেন, আমার সাথে এরকম খারাপ ভাষায় কেন কথা বলতেছো? আমি বললাম, না খারাপ ভাষায় কেন, যেটা সত্যি সেটাই, তুমি আমার জীবনটা নষ্ট করছো, আমার জীবন নষ্ট করছো, তুমি আর এখন আর কি করার বাকি আছে বলো? ও আমাকে বলে, আমি তোমার জীবন নষ্ট করছি? আমি তোমার একটা বউকে, আমার স্বামী আমাকে তালাক দেওয়া টাকা দিয়ে আমি তোমার একটা বউ থেকে তোমাকে আমি সরাইছি, একটা খারাপ মেয়ের হাত থেকে তোমাকে বাঁচাইছি, এরপরে নিজের কলিজার ধনটারে বিক্রি করে তোমার বিদেশ পাঠাইলাম, এরপরে আজকে তুমি আমার খারাপ বলতেছো? তাই আমি বললাম, তুমি যদি এতই ভালো হবা তাহলে তুমি কি কারণে তুমি আকরামের সাথে রাতের বেলা পালাইয়ে গেলা? ও বলে, আমি আকরামের সাথে পালাই নাই, আমি আকরামের সাথে পালাই নাই, তোমার বোনজামাই আর আকরাম মিলে আমাকে ফাঁসাইছে, ওরা আমার সাথে চিটিং করছে, ওরা আমার সাথে বেইমানি করছে, যে বেইমানির কথা আমার উপরে আর আল্লাহ ছাড়া আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই। আমি বললাম, কী বেইমানি করছে আমারে বলো তো? ও বলে, আজকে আমার বলতে বাধা নাই, কারণ আজকে তো আমার সংসার ভেঙেই গেছে, আমি আজকে বলতে পারি। আমি বললাম, তো ঠিক আছে বলো কী হয়েছে? ও বলে, তুমি বিদেশ চলে যাওয়ার পরে আমার মেয়েটার জন্য আমার অনেক খারাপ লাগতো, তুমি তো আমাকে আমার মেয়েটাকে দেখতে, মানে মেয়েটার কাছে যাইতে দিতা না, আমার মেয়েটার কাছে গেলে তুমি আমার গালাগালি করতো, আমার গায়ে হাত তুলতে, আমাকে বকা দিতা, তো নোয়াখালী থেকে এত দূরে আমার মেয়েটাকে দেখতে আমি একা একা যেতে পারতাম না, এই জন্য আকরামের সাহায্য নিতাম। আকরাম অনেক ভালো ছিল, ও আমার নিয়ে যেতাম, আমি ওর সাথে যাইতাম। এরকম করতে করতে একদিন আকরাম আমার দুর্বলতার সুযোগ নেয়। আকরাম আর আমি একদিন মানে একটা বাসায় থেকে ওই বাসায়, আকরামকে আমি স্বামী পরিচয় দিয়ে ওই বাসায় ঢুকে আমার একটা বান্ধবীর বাসায় রাত হয়ে যায়, আমরা ফিরতে পারি না, যার জন্য আমি একটা বান্ধবীর বাসায় থাকি। ওই বাসায় আকরাম আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, আমি জোর করে ওর হাত থেকে বাঁচতে পারি না, ও জোর জবরদস্তি করে আমার সাথে এটা করে, শুধু করেই না, ও এটা তোমার ভিডিও করে পর্যন্ত রাখে, এটা ভিডিও করে রাখার পরে ও আমাকে পরে বলে যে, ভাবি আপনি যদি আমার না দেন, আমি ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দিব, আমি এই ভিডিওটা আপনার বাইরে পাঠাবো, মানে তোমাকে পাঠাবে, এগুলো বলে আমাকে হুমকে দুমকে দিত। তা আমি সংসার বাঁচানোর জন্য ও যা বলতো তাই শুনতাম, মানে না হলে ও ইন্টারনেটে ছেড়ে দিবে, নেটে ছেড়ে দিবে, সবার মোবাইলে দিয়ে দিবে, সবাইকে দেখাবে, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য আমি তখন আকরামের ওই খারাপ কাজের রাজি হতাম। এবং এরকম করতে করতে আকরাম একটা সময় আমার ঘরে আসতে পর্যন্ত শুরু করে, এবং একদিন আকরাম আমার ঘরে আসলে তোমার বোনজামাই এটা দেখে ফেলে, এবং তোমার বোনজামাই দেখে তোমার বোনজামাই বলতেছে, তুই আমার সাথেও খারাপ কাজ কর, যদি না করিস তাহলে আমি এই সব কিছু তোর বোনজামাই মানে তোমাকে বলে দিবে, এটার ভয় দেখে আমাকে। তা আমি চিন্তা করলাম, আমি তো একবার আকরামের কাছে ব্ল্যাকমেল হয়েছি, আকরামের কাছে আমি ধরা খাইছি, এখন একইভাবে কি তোমার বোনজামাইয়ের কাছেও ধরা খাবো? যার জন্য আমি তোমার বোনজামাইকে আর দিলাম না, বা তোমার বোনজামাইয়ের সাথে খারাপ কাজ করি নাই, আর খারাপ কাজ করি নাই বলে তোমার বোনজামা আমার পিছে লাগছে, এবং পিছে লেগে তোমাকে আমার পিছনে লাগাই দিছে। প্রথমত জন্মের খারাপ হচ্ছে আকরাম, এরপরে খারাপ হচ্ছে তোমার ওই বোনজামাই, এবং দুজনের অত্যাচারে আমাকে এই সংসার ছাড়তে হয়েছে। আমি বললাম, তো এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বললা না, তুমি আমাকে আগে কেন জানাইলা না যে আকরাম তোমার সাথে এটা করছো? বলে, আমি যদি জানাই তাহলে আকরাম এগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে, তোমার এলাকার লোকজনকে দেখাবে, আর এই সময়টাতে তুমিও আমাকে এতটা ভালোবাসো না, তোমাকেও দেখাবে, দেখালে তো তুমি আমাকে এমনিও ছেড়ে দিবা। তো আমি বললাম, তাহলে এখন কেন বলতেছো? বলে, এখন তো আমার সংসার ভেঙেই গেল, যেটার ভয় আমি এতদিন বলি না, আমার সংসার ভেঙে যাওয়ার ভয়ে সেই সংসারটা আমার ভেঙেই গেল, যার জন্য আমি আর এটা লুকিয়ে রাখলাম না। আমি বললাম, তো আকরাম কি এখনও তোমাকে ওভাবে ব্ল্যাকমেল করে? ও বলে, না, এখন আর আকরাম আমার ধারে কাছেও আসতে পারে না, আমি আকরামকে আর আমার ধারে কাছেও জায়গা দিনে। আমি বলছি, তুই যদি ইন্টারনেটে এগুলো ছেড়ে দিয়ে মজা পাস তাহলে দিয়ে ছেড়ে দে। তো এইগুলো বলার পরে আমি তার প্রায় 7 থেকে 8 মাস পর আমি দেশে আসি। দেশে আসার পরে আমার আকরামের সাথে দেখা হওয়ার পর আমি আর হানা কিছু জিজ্ঞেস করি না, ওর ওই জায়গা থেকে কলার চেপে ধরে ঘরের ভিতরে ঢুকে আমি একটা বটি হাতে নিয়ে যে, তোর আমি এখানে জবাই দিয়ে দেবো, আমার সত্যি কথা বল কী হয়েছে। এবং জবাই দিয়ে দেওয়ার যখন দড়ি ওরে আমি ঘরের মধ্যে আটকায়া আমার সব সত্যি কথা বলে, মানে যে কথাগুলো তৃষা বলেছে সেম কথাগুলো আকরামও বলে। এবং বলার পর আমি আর আকরামের কোনো ক্ষতি করি না, কিছু করি না, আমি সব কিছু ভুলে আমি তৃষার সাথে সংসার করার জন্য পুনরায় আবারও তৃষাকে ডাকি, কিন্তু সে সময় তৃষার আমার কাছে আসতে রাজি না। 2017 সালে আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে তৃষাকে বলে আমার কাছে চলে আসো, কিন্তু তৃষা আমার কাছে আসে না। এবং 17 সালে আমি পুনরায় আবার ওমান চলে আসি, এবং 17 থেকে আজকে 2025 সাল চলতেছে, আমি আর দেশে যাই নাই, এখন পর্যন্ত আমি প্রবাসেই পড়ে আছি। আমি মাঝে মাঝে আমার বউ তৃষার সাথে SMS-এ কথাবার্তা বলে, আমার সাথে কথাবার্তা বলে, কিন্তু আমার সাথে সংসার করার জন্য রাজি হয় না। ওরে যতই অনুরোধ করি তুমি চলে আসো, আমরা একসাথে সংসার করবো, একসাথে থাকবো, কিন্তু ও আসে না। তো ভাই, ইদানিং ওর ফেসবুকের ভিতরে আপনার এই ভিডিওগুলো শেয়ার করে, আপনার ভিডিওগুলো মনে হয় শোনে,
তা আপনার ছবি আপনার ভিডিও শেয়ার করে সেখান থেকে আমি আপনাকে পাইছি, আমিও আপনার গল্পগুলো শোনা শুরু করলাম। তো আমিও আমার বউ তৃষাকে বললাম যে আমি আমাদের জীবনের ঘটনাগুলো আমি আপন ভাইকে জানাবো। আমার বউ আমাকে অনুমতি দিল, যার জন্য আমি আপনাকে বললাম। দেখেন আমাদের মাঝে এখনও ওভাবে কোনো ছাড়াছাড়ি হয় নাই। আমি কিন্তু ওকে তালাক দিই না, ও কিন্তু আমাকে তালাক দেয় না, কিন্তু ও আমাকে বলে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি কিন্তু কোনো ডিভোর্সের লেটার পাইনি। আর মোবাইল ফোনেও আমাকে 2-3 বার তালাক বলে ফেলছে, আমি কিন্তু ওকে বলি নাই। তো ও আমার সংসার করতে রাজি হয় না। আমি সব কিছুর পরেও আপনার মাধ্যমে আমার বউ তৃষার কাছে ক্ষমা চাই, ও যেন আমাকে মাফ করে দেয় এবং মাফ করে দিয়ে আমার কাছে আসে। আমি বুঝতে পারিনি আমি একজন প্রবাসী, আমি ওর কাছে ক্ষমা চাই। ও যদি আমার কাছে আসতে রাজি না হয় তবে ওমান থেকে আমার লাশ আসবে, আমি কখনো আর দেশে যাব না। আপনার মাধ্যমে ওকে জানাতে চাই, যেহেতু আপনার গল্প শুনে আপনাকে একটু অনুরোধ করে বলেন ও যাতে আমার কাছে চলে আসে। ওর ফোন নাম্বারটা আপনাকে দিলাম, প্রয়োজনে ওর সাথে আপনি একটু ফোনে কথা বলে আমাদের সম্পর্কটাকে ঠিক করে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে নোয়াখালীর ভাই রাকিব হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। রাকিব একজন প্রবাসী। আমি না কেন বুঝি না, প্রবাসীর বউ মানে প্রবাসীর একটা বউ যখন কোনো দেশে থাকে, কোনো গ্রামে থাকে বা কোনো শহরে থেকে যেখানেই থাকে, যদি কোনো মানুষ জানতে পারে যে এই মহিলার হাজব্যান্ড প্রবাস থাকে, তাহলেই কেন জানি সবাই মনে করে যে এটা আমার বউ হয়ে গেল। মানে প্রবাসীর বউদের উপরে তাদের কেন জানি এমন একটা খারাপ নজর সব সময় থেকে থাকে। একটা প্রবাসীর বউ রাস্তায় চলতে গেলে তার কোনো দোষ না থাকলেও তার 1000টা দোষ। সে কোনো অপরাধ না করলেও সে অপরাধী। এবং মানে এলাকার এমন কিছু মানুষ পড়েই থাকে তাদের দোষ ধরার জন্য, তাদের ব্ল্যাকমেল করার জন্য, তাদের ভোগ করার জন্য। তাদের দৈনন্দিন দিনের কাজের একটা অংশই থাকে যে কীভাবে এই প্রবাসীর বউকে আয়ত্তে আনা যায়। এবং এই প্রবাসীর বউরা যে কত কষ্ট করে, কত ধৈর্য ধারণ করে, কত বাস্তবতার সাথে যুদ্ধ করে স্বামীর জন্য দেশের মাটিতে অপেক্ষা করে, তা একজন প্রবাসীর বউ ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। আর একটা প্রবাসী ভাইও যে নিজের বউটাকে, নিজের সন্তানটাকে, বাবা মাকে দেশে রেখে কতটা কষ্টে প্রবাসের মাটিতে দিন কাটায়, তা একটা প্রবাসী ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীর বউকে ধৈর্য ধারণ করার শক্তি দেখ, আর প্রত্যেকটা প্রবাসীকে সঠিক বুঝটা মাথায় আনার ক্ষমতা দেখ, যাতে সে সঠিকটা বুঝতে পারে, বউকে ভুল না বুঝে স্বামী স্ত্রীর সম্পর্ক অটল থাকে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।